আচ্ছা স্যার, আমার প্রবলেম না, আমার হচ্ছে এমপ্লয়িজ নিয়ে একটা কোশ্চেন ছিল যে আমরা তো এমপ্লয়িজদের স্যালারিটার ক্ষেত্রে সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি দেন উইকলি টাইম শিট ইউজ করি। হুম। এরকম কি কোনো মেথড নাই যেখানে মানে পার মান্থ মানে অটোমেটিক স্যালারিটা অ্যাড হয়ে যাবে বা তাদের একটা ফিক্সড স্যালারি আচ্ছা, তো সিস্টেম ওইটা যেটা? হচ্ছে আপনার পেরোল প্রসেসিং। আপনি যেটা বুঝাইতে চাচ্ছেন যে আমার এখানে পে আইটেম পুরো অ্যাড থাকবে, আমার এখানে এমপ্লয়ীদের একটা লিস্ট থাকবে এবং লিস্ট বেসিসে আমার যে সমস্ত এমপ্লয়ি আছে তাদের ওই পে আইটেমের উপর বেস করে কত হচ্ছে, তার বেসিক কত হচ্ছে, তার অ্যালাউন্স কত হচ্ছে, কন্ট্রিবিউশন কত, ডিডাকশন কত। সো এই কম্প্রিহেন্সিভ প্যাকেজটা আমাদের কুইকবুকস অনলাইন ভার্সনে এটা নাই। এটার জন্য আলাদা আপনার একটা প্যাকেজ আছে কুইকবুকসের, ডিফারেন্ট একটা প্যাকেজ যেটা শুধুমাত্র ওই প্যাকেজে পেরোলের কাজ হয়। সো আপনার কুইকবুকস অনলাইনে যদি এই কাজটা করতে হয় পেরোলের, তো সেই ক্ষেত্রে আমরা জার্নাল ইউজ করে ওটা করতে পারবো। ও আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কি কারো কোনো সমস্যা হয়েছে অ্যাসাইনমেন্ট করার সময়? আচ্ছা, তো আমাদের আজকে আমি শুরু করতেছি। তো আমার ভয়েস তো মোটামুটি ক্লিয়ারই। এটা আমার স্ক্রিন শেয়ার দিছি। এটা কি বোঝা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে। আচ্ছা, তাহলে আজকে মূলত আমাদের যেটা আলোচনা হবে সেটা হচ্ছে আমরা গত ক্লাসে আমাদের এইটা ছিল। আচ্ছা, আচ্ছা, একজন বলল কি বিলেবল টাইম, আচ্ছা একজন বলল যে কি, আচ্ছা বিলেবল টাইম চার্ট, এটা এটা সম্পর্কে বলছিলেন? এটা কি জিনিস নাকি বিলেবল না টাইম না, চার্ট? এটার কথা না, মানে এই যে এমপ্লয়ের না 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 কাজ না, করলাম না আপনি এই না, জন্য আপনি না, আসছিল। আপনি না, আপনি না, আচ্ছা আপনি না, আচ্ছা। আপনার আগে একজন কি জানি বলছিল বিলেবল টাইম না কি জানি। আচ্ছা, সো বিলেবল টাইম চার্টটা হচ্ছে যে মূলত আপনার এটাই, আপনার যে সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি বা আপনার যে উইকলি টাইম শিট যেটা আছে, এখানে একজন এমপ্লয়ি কত ঘন্টা কাজ করলো এবং সেটাকে যদি আমি আমার একজন কাস্টমারকে ইনভয়েস করতে চাই, তো মানে যদি বিল করতে চাই, তো সেটা কিভাবে বা ক্রিয়েট করা হয়, তারপর সেখান থেকে কিভাবে এটাকে কনভার্ট করা হয় ইনভয়েসে, এবং তারপর আমরা কিভাবে এটা পেমেন্টটা রিসিভ করব। এই ফুল প্রসেসটা হচ্ছে মূলত আপনার হাউ টু ক্রিয়েট এ বিলেবল টাইম চার্ট। আর সো এটা টোটাল টপিকগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম, কিভাবে আমাদের এই মোটামুটি টাইম শিট থেকে আপনার জার্নাল এন্ট্রি, পে ডাউন ক্রেডিট, রিকারিং ট্রানজ্যাকশন, এটা আমাদের লাস্ট ক্লাসে আমরা মোটামুটি কভার করছি। আর আপনাদের কিছু সমস্যা যদি বলেন যে আমরা কতটুকু হচ্ছি, আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো আমি চেক করতেছি, অ্যাসাইনমেন্ট গুলো আপনারা করতেছেন, কিন্তু জিনিসটা হচ্ছে আপনারা অ্যাসাইনমেন্টটা করতেছেন, দ্যাট ইজ গুড, খুবই ভালো। কম্পেয়ার টু যারা করতেছি না তাদের থেকে আপনারা অনেক ভালো অবস্থায় আছেন। কিন্তু এটা আপনাকে একটু প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, কারণ জিনিসটা আপনি একটু নতুন জিনিস, যে কিছুই যদি হয়, আপনার শুধুমাত্র সফটওয়্যার না, একটু শিখলে, এটা প্র্যাকটিস না থাকলে একসময় আপনি কিন্তু ভুলে যাবেন, জিনিসটা আপনার মাথায় আসলে থাকবে না। দেখবেন যে আপনি তখন নরমাল একটা ইনভয়েস করতে গিয়েই আপনার মানে আপনি ভুলে গেছেন যে ইনভয়েস জিনিসটা কোথায়, এটাই ভুলে যাবেন। তো এখানে আপনার প্র্যাকটিসটা ধরে রাখতে হবে। আর আমি যেটা ফিল করতেছি আপনাদের একটা পরীক্ষা নেওয়া দরকার। পরীক্ষা তো আমি নিবই, আপনাদের একটা প্রজেক্ট হবে। ঠিক আছে? আপনাদের আজকের ক্লাসের পরের ক্লাসের পর একটা প্রজেক্ট হবে। কিন্তু আপনাদের কিছু আরো কিছু বাড়তি কিছু পরীক্ষা নেওয়া দরকার। মোটামুটি ৩ থেকে ৪ টা ক্লাস পর, পর কিছু থিওরিটিক্যাল কিছু পরীক্ষা নেওয়া দরকার। ঠিক আছে? থিওরিটিক্যাল কিছু পরীক্ষা নেওয়া দরকার। দেখি আমার এটা চিন্তা ভাবনা আছে। দেখা যাক। তো আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন এন্ড আদার্স। তো এখানে আমাদের লার্ন টু গেট ব্যাংক ফিডস, হাউ টু ক্রিয়েট এ ব্যাংক রুল, হোয়াট ইজ দ্য প্রসেস অফ ব্যাংক রিকনসিলিয়েশন, লার্ন দ্য স্টেপস অফ রিকনসিলিয়েশন, লার্ন অ্যাবাউট বাজেটিং এবং হাউ টু সেট মাল্টি কারেন্সিস। সো এখানে আমাদের বিভিন্ন জিনিস আছে, তো টপিক আছে, টপিকগুলো আজকে আমরা কভার করব ইনশাল্লাহ। তো আমি আমার কুইক বুকসে যাচ্ছি।
আচ্ছা, আপনাদের বিলিং এন্ড সাবস্ক্রিপশনটা একটু দেখেন আপনাদের কয়দিন আছে। প্যাকেজের সাবস্ক্রিপশনটা কতদিন আছে একটু চেক করে দেখেন। আমারটা একটু চেক করা দরকার, নাহলে হঠাৎ করে একদিন ঢুকে দেখবে আমার মেয়াদ শেষ। আচ্ছা দেখি আমার কতটুকু আছে। সো যদি কতটুকু মেয়াদ আছে, ঠিক আছে, আপনার সাবস্ক্রিপশনে কতটুকু মেয়াদ আছে এটা যদি জানতে হয়, তো আপনি গিয়ার আইকন থেকে অ্যাকাউন্ট এন্ড সেটিংসে আসবেন। গিয়ার আইকন থেকে অ্যাকাউন্ট এন্ড সেটিংসে আসবেন, এখান থেকে আপনি বিলিং এন্ড সাবস্ক্রিপশন এই পেজে যাবেন। আমি এখন যেটাতে যাচ্ছি। ওকে, আমার 13 দিন সময় আছে, আরো 13 দিন, ঠিক আছে, মানে মোটামুটি 2 সপ্তাহ আছে, 2 সপ্তাহ। আচ্ছা 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 আচ্ছা, এর মধ্যে 2 সপ্তাহ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখা যাক, হয়ে যাবে, কুইক বুক শেষ হয়ে যাবে। তো এটা একটু দেখে নিন ভাইয়া ট্রায়াল ভাইয়া এন্ড। নেক্সট দাঁড়ান আমি একটু ভাইয়া কথা বলে নেক্সট নেই। তো আচ্ছা এখানে একটু দেখে নেবেন, আপনারা সবাই একটু বিলিং এন্ড সাবস্ক্রিপশনে এসে একটু চেক করে নিন আপনাদের এটা কতদিন থাকে। যদি 13 ডেজ বা 12 ডেজ থাকে, তার সমস্যা নেই, হয়ে যাবে। আমাদের আর একটা ক্লাস হবে কুইক বুকসের, তো সেই ক্ষেত্রে আর সমস্যা নেই, বাট তারপরে আমি আপনাদের দেখাই দিব। আমাকে লাস্ট ক্লাসে কুইক বুকসের, দ্যাট ইজ নেক্সট ক্লাসে, আমাকে একটু মনে করে দিন যদি আমাদের এই সাবস্ক্রিপশনটা শেষ হয়, মানে পিরিয়ডটা যদি শেষ হয়, তো সেই ক্ষেত্রে আপনার এটা আবার একটা নতুন কোম্পানি খোলার প্রসেসটা কি, হ্যাঁ, এটা আমাকে একটু বলে দিন, আমি আপনাদের দেখাই দিব। বলেন। জি ভাইয়া নেক্সট উইক 16 তারিখ ওই দিন কি ক্লাস হবে? নেক্সট ওয়েডনেসডে 16 তারিখ, হ্যাঁ তাই তো। 16 তারিখ হলে তো ছুটি, ঠিক আছে, 16 তারিখ হলে ছুটি, ক্লাস হবে না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে, হ্যাঁ বলেন। ছিল হ্যাঁ বলেন। হ্যাঁ, এই যে আমার যে অ্যাকাউন্টটা এই ওটা প্রবলেম ছিল, তারপরে আমি আজকে কি করছি, নতুন করে আবার সম্পূর্ণ শুরু থেকে করলাম। হুম হুম আমি চাচ্ছিলাম আজকে মানে আমার অ্যাসাইনমেন্ট গুলো যেগুলো ছিল হুম। ওইগুলো তো আমার ওই যে পুরোপুরি কমপ্লিট হয় নাই, 3 নাম্বারটা আমার প্রবলেম হয়েছে, ওটা হয় নাই। পরে যখন আমি নতুন ভাবে আরেকটা করছি তখন হুম। ঠিকঠাক মতো হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে আপনি নতুন আর একটা কুইক বুকস কোম্পানি ওপেন করছেন? হ্যাঁ, আবার আজকে থেকে আবার শুরু থেকে আচ্ছা আচ্ছা করলাম। আচ্ছা, এখন কি অবস্থা? রাতের মধ্যে সবগুলো সাবমিট করে দিব, সমস্যা নেই, এখন ফ্রি আছি আমি একদম টোটালি। না না, আপনার মানে এখন কুইক বুকসের নতুন যে অ্যাকাউন্টটা খুলছেন ওইটা কি ঠিকঠাক মতো কি, মানে সবকিছু ঠিক আছে নাকি ওখানেও ঝামেলা আছে? না, এটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। তো তো আজকে আমি ঢুকতেছি ক্লাসে, তো এখানে যেটা হচ্ছে, আজকে যেটা দিয়ে শুরু করব, যে আজকে ব্যাংক রিকনসিলিয়েশন নিয়ে আলোচনা হবে, প্লাস আরো কিছু টপিক আছে, যেমন বাজেটিংটা দেখবো এবং মাল্টি কারেন্সি নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে যেটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন সম্পর্কে যদি বলতে হয়, সো ব্যাংক রিকনসিলিয়েশন জিনিসটা কি। তো ব্যাংক রিকনসিলিয়েশন হচ্ছে সিম্পলি আপনার যে অ্যাকাউন্টটা কুইকবুকসে আছে, তো এখানে আপনার ট্রানজ্যাকশন গুলো যে রেকর্ড হচ্ছে, বিভিন্ন ইনভয়েসের কালেকশন, তারপর বিলের পেমেন্ট, এটা তো কুইকবুকসে রেকর্ড হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে আমার ব্যাংকেও একটা আলাদা রেকর্ড আছে, যেখানে আমার রিয়েল টাইম অ্যাক্টিভিটি গুলো হচ্ছে, যেখানে মূলত আসল আমার ডিপোজিট গুলা, কাস্টমারদের ইনভয়েস কালেকশন গুলো হচ্ছে। আবার যখন আমি ভেন্ডরদের পে করছি, সেখান থেকে আমার পে হচ্ছে। তো ওটা হচ্ছে আসল আসল মেইন পয়েন্ট, ওখান থেকে আমার কালেকশন হচ্ছে, ওখান থেকে আমার ফান্ড ডিসবার্স হচ্ছে। তো এই ব্যাংক অ্যাকাউন্টে আমার স্টেট ট্রানজাকশন গুলো হচ্ছে, এবং তারপর আমি হয়তো এটা কুইকবুকসে রেকর্ড করতেছি বা অ্যাডভান্স কিছু রেকর্ড করতে পারি। কিন্তু আসল জায়গা হচ্ছে আমার ব্যাংক স্টেটমেন্ট বা আমার ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে আসলে আমার ট্রানজাকশন গুলো হচ্ছে। তো এখানে আমার কুইকবুকসে এই যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে, এবং এখানে মান্থ শেষে এটা একটু চেক করে দেখা আমার ব্যাংক স্টেটমেন্টের সাথে, যে এখানে আমার ব্যাংক স্টেটমেন্টে যে সমস্ত ট্রানজাকশন গুলো আছে, ওয়েদার ইট ইজ ক্রেডিট অর ডেবিট, এখানে আমার যে ট্রানজাকশন গুলো আছে সেটা কি আমার কুইকবুকসে যে সমস্ত ট্রানজাকশন আমি রেকর্ড করছি ওগুলার সাথে কি তার কোনো মিল আছে কিনা। ঠিক আছে, আমার ব্যাংক স্টেটমেন্টের ট্রানজাকশন গুলোর সাথে আমার কুইক বুকসে যে সমস্ত ট্রানজাকশন গুলো আমি রেকর্ড করছি ওটার সাথে কোনো মিল আছে কিনা। তো এই ক্ষেত্রে যদি আপনার মিল থাকে, যে আমি দেখতেছি লেটস সে ফর দ্য মান্থ অফ নভেম্বর আমার যে সমস্ত ট্রানজাকশন ব্যাংক স্টেটমেন্টে আছে, সেটা আমার কুইক বুকস এর ব্যাংক অ্যাকাউন্টেও দেখা যাচ্ছে যে আমার প্রপার ওয়েতে রেকর্ড করা আছে,
বাড়তি কোনো কিছু নাই, কমও কোনো কিছু নাই। তো যদি সবকিছু ঠিক থাকে দেন ইট ইজ ওকে, ইট ইজ পারফেক্ট, তখন আমাদের রিকনসিলিয়েশন ইজ ডান। আর অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক কিছু আমার কালেকশন হয়তো এখনো হয়নি, এখন পর্যন্ত কাস্টমার আমাকে পে করেনি, বাট আমি এটা কুইকবুকসে রেকর্ড করে ফেলছি, তো তখন আবার স্টেটমেন্টের সাথে এটা ম্যাচ করে না। আবার অনেক কিছু দেখা যাচ্ছে যে আমি ভুলে ২ বার এন্ট্রি দিয়ে ফেলছি, বা হয়তো আবার অনেক সময় দেখা যায় যে এন্ট্রি দেওয়াও হয় নাই। সো বিভিন্ন ধরনের কেস আসতে পারে, যেখানে হয়তো দেখা যেতে পারে যে আপনার ব্যাংক স্টেটমেন্টে দেখতেছেন যে আপনার ট্রানজাকশন গুলা আছে, ওইটা তো আসল, ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আসল। আর কুইকবুকস হয়তো দেখা যাচ্ছে যে এখানে হয়তো কিছু, হয়তো এখানে কম থাকতে পারে, বেশি থাকতে পারে, বিভিন্ন ধরনের কেস হতে পারে। তো সেই ক্ষেত্রে এটাকে স্টেটমেন্টটাকে বেঞ্চমার্ক হিসেবে ধরে আপনার কুইকবুকস এর যে সমস্ত ট্রানজাকশন গুলো আছে সেটা ম্যাচ করা, যে আমার এটা ঠিক আছে কিনা, কুইকবুকস এর অ্যাকাউন্টটা আমার ব্যাংক স্টেটমেন্টের ট্রানজাকশন গুলোর সাথে ম্যাচ করে কিনা। সো যদি ম্যাচ করে তো সেই ক্ষেত্রে এটা খুবই ভালো, আপনার রিকনসিলিয়েশন হয়ে গেছে, আপনার ডান। বাট যদি ম্যাচ না করে তো তখন সেই ক্ষেত্রে আমরা এখানে যদি কোনো ডিসক্রিপেন্সি থাকে তো সেটা আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি যে আসলে কোন ট্রানজাকশনটা আমার ব্যাংক স্টেটমেন্টে আছে বাট এখানে নাই, বা এখানে আছে বা ব্যাংক স্টেটমেন্টে নাই। তো সেটা আমরা রিকনসিলিয়েশন করার মাধ্যমে জিনিসটা আমরা তখন বুঝতে পারি, এবং এর ফলে আপনার যেটা দাঁড়াচ্ছে যে আপনার যে কারেকশনটা, ঠিক আছে, নেসেসারি যে সমস্ত কারেকশনটা থাকে সেটা আমরা খুব সহজে করতে পারি। তো এটা হচ্ছে মূলত আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন, যে আপনার এই কুইকবুকস এর অ্যাকাউন্টটাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ম্যাচ করে দেখা, যে এখানে আপনার সবকিছু প্রপার ওয়েতে রেকর্ড হচ্ছে কিনা, আর দুইটা একই সাথে যাচ্ছে কিনা। তো যদি হয় তো সেই ক্ষেত্রে আমাদের রিকনসিলিয়েশন হয়েছে। এবং এই ব্যাংক রিকনসিলিয়েশন যদি করতে হয় তো সেই ক্ষেত্রে আমাদের ব্যাংক রিকনসিলিয়েশনে কিছু স্টেপ আছে, যেটা আমাদের ধাপে ধাপে যেতে হয় ব্যাংক রিকনসিলিয়েশনে। তো প্রথম স্টেপে আমাদের যেটা করতে হয় যে আমার যে ব্যাংক অ্যাকাউন্টটার আমি রিকনসিলিয়েশন করব সেই ব্যাংক অ্যাকাউন্টটা আমার কুইকবুকস এর সিইও তে আছে কিনা, ঠিক আছে। আমার যে ব্যাংক অ্যাকাউন্টের রিকনসিলিয়েশন আমি করব এই ব্যাংক অ্যাকাউন্টটা আমার কুইকবুকস এর চার্ট অফ অ্যাকাউন্টে আছে কিনা এটা আমাকে প্রথমে চেক করতে হবে। তো আমি একটা ব্যাংক স্টেটমেন্টের একটা কপি নিলাম। তো এটা হচ্ছে আমাদের ওয়েলস ফার্গো ব্যাংকের একটা স্টেটমেন্ট, এবং এখানে আমাদের যেটা হচ্ছে একটা ডান্টা হেলথের, এবং এখানে আমাদের এই ব্যাংক স্টেটমেন্টের যে পিরিয়ড, সো এই পিরিয়ডের আমরা রিকনসিলিয়েশনটা করে থাকবো এবং করব। তো রিকনসিলিয়েশন সম্পর্কে যদি আরেকটু বলি, এখানে আমাদের দেখা যাচ্ছে রিকনসিলিয়েশন ব্যাংক রিকনসিলিয়েশন, ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন। তো এটার কিন্তু একটা আলাদা ডিমান্ড আছে মার্কেট প্লেসে। অনেক ক্লায়েন্টই চায় যে তার যে অ্যাকাউন্টটা আছে এটা কি তার ব্যাংক স্টেটমেন্টের সাথে একই সাথে যাচ্ছে কিনা, ঠিক আছে, দুইটা কি একই সাথে হচ্ছে কিনা। সো অনেক ক্লায়েন্টই এটা একটু বুঝতে চায়। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে রিকনসিলিয়েশনের আলাদা একটা ডিমান্ড আছে, এবং এই রিকনসিলিয়েশন প্রসেসটা জানা থাকলে আপনি তখন এটার উপর বিভিন্ন সার্ভিস অফার করতে পারবেন। তো এই রিকনসিলিয়েশন করার সময় আমাদের তো আসলে অনেক কিছুই দরকার, তবে যেটা মূল দরকার, যেটা মূল জিনিস, সেটা হচ্ছে আমাদের ব্যাংক স্টেটমেন্টটা লাগবে, ঠিক আছে। কাস্টমারের যে বা ক্লায়েন্টের যে ব্যাংক স্টেটমেন্ট, যে পিরিয়ডের জন্য সে যে রিকনসিলিয়েশনটা করবে সেটার ব্যাংক স্টেটমেন্টটা লাগবে। এবং এই ক্ষেত্রে আপনার রিকনসিলিয়েশন করার সময় আমরা এরকম একটা ক্লায়েন্টের কাছ থেকে একটা এরকম তার যে স্টেটমেন্ট আছে তার একটা পিডিএফ ফাইল পাবো, যেখানে তার মোটামুটি ওই পিরিয়ডের জন্য তার ট্রানজাকশন গুলোর একটা হিসাব দেওয়া থাকবে। সো এটা হচ্ছে আমাদের ওয়েলস ফার্গো টান্টা হেলথ এলএলসির একটা ব্যাংক স্টেটমেন্ট। তো এখানে যখন ব্যাংক স্টেটমেন্টটা আমরা যখন পাবো তো এখানে কিছু জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে ব্যাংক স্টেটমেন্টটা পাইলাম আমার সাথে সাথেই আমি রিকনসিলিয়েশন করা শুরু করে দিলাম, এটা এরকম না করে একটু জিনিসটা আমাদের একটু দেখতে হবে, একটু বুঝতে হবে, ঠিক আছে, যে সবকিছু আমি পাইছি কিনা, বা এটা যে অ্যাকাউন্ট নাম্বার দেখা যাচ্ছে এটা ঠিক আছে কিনা, বা এখানে যে পিরিয়ডটা আমি রিকনসিলিয়েশন করতেছি ওইটা ওই পিরিয়ডের স্টেটমেন্ট কিনা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট হয়তো আপনাকে সে তার 12 মাসের রিকনসিলিয়েশনের জন্য হায়ার করলো, এবং এখানে সে যদি আপনাকে একাধিক স্টেটমেন্ট দেয়, সো ভুলে হয়তো আপনি আপনি হয়তো অন্য আরেকটা
পিরিয়ডের স্টেটমেন্ট ওপেন করে ফেলছেন এবং ওটা দেখে কাজ শুরু করে দিলেন, তো দেখা যাবে যে এট দ্য এন্ড অফ দ্য টাইম আপনার এখানে রিকনসিলিয়েশন কিন্তু হবে না, ওটা তখন ভুল হবে। তো এখানে কিছু কিছু জিনিস চেক করে নেবেন যখন এরকম একটা স্টেটমেন্টের কপি পাবেন। বিশেষ করে যেটা চেক করবেন সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার, যে এখানে আমাদের কোন অ্যাকাউন্ট নাম্বারটার আমি রিকনসিলিয়েশন করতেছি সেটা ঠিক আছে কিনা, বা এখানে আমি যে অ্যাকাউন্টটা রিকনসিলিয়েশন করতেছি সেটা এখানে ঠিক আছে কিনা। এই দুইটার জিনিস একটু চেক করে নেবেন। যদি ক্লায়েন্টের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে তো সেই ক্ষেত্রে এটা চেক করে নিতে হবে যে আসলে আমি কোন অ্যাকাউন্টটা রিকনসিলিয়েশন করতেছি, সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। যদি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্লায়েন্টের যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে, যে চেকিং অ্যাকাউন্ট আছে, সেভিং অ্যাকাউন্ট আছে, এবং বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট আছে ক্লায়েন্টের, হয়তো চেকিং অ্যাকাউন্টই তার ২-৩টা আছে। তো সেই ক্ষেত্রে আমাকে তখন অ্যাকাউন্ট নাম্বারটা দেখে বুঝতে হবে যে এইটা হচ্ছে ওই অমুক অ্যাকাউন্ট। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলা একটু আইডেন্টিফাই করা যাতে ভুল না হয়। পিরিয়ডটাও এখানে একটু দেখে নেবেন যেটা আসলে কোন পিরিয়ডের রিকনসিলিয়েশনটা করা হচ্ছে এখানে, এবং ওই পিরিয়ডটা কিন্তু আপনার রিকনসিলিয়েশন করার সময় আপনাকে কুইক বুকস বলবে যে তোমার বিগিনিং ডেট কত ছিল, তোমার এন্ডিং ডেট কত ছিল। হ্যাঁ, সো এই যে ইনফরমেশন গুলা সে কিন্তু আপনার কাছে সে চাবে। তো সেই ক্ষেত্রে আপনি রিকনসিলিয়েশন করার সময় খালি যে ট্রানজাকশন গুলো এই যে দিবেন তা না, আপনার কাছে সে ডেটটাও চাবে। আর ডেট দিতে ভুল হয়, ঠিক আছে, আপনি যদি রিকনসিলিয়েশন করতেছেন ১ মাসের, আবার স্টেটমেন্ট নিয়ে নিয়েছেন আরেক মাসের, তো সেই ক্ষেত্রে আপনার রিকনসিলিয়েশন ভুল হয়ে যাবে। তো এই সমস্ত জিনিস প্রথমে একটু চেক করে নিবেন যে আসলে আপনার কোন অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্ট নাম্বার কত, এটা পিরিয়ড ঠিক আছে কিনা, এগুলা চেক করে এখন যে জিনিসটা চেক করবেন সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি সামারি। প্রতিটা ব্যাংক স্টেটমেন্টের মোটামুটি তার একটা সামারি দেওয়া থাকে, যেখানে আমাদের বিগিনিং ব্যালেন্স আছে, তার ওই পিরিয়ডে কতটুকু ট্রানজাকশন হয়েছে, তার এন্ডিং ব্যালেন্স কত হয়েছে, তো এই সমস্ত ইনফরমেশন আমাদের থাকে। সো এই ইনফরমেশন গুলো একটু চেক করে নেবেন, কারণ এটা আমাকে দিতে হবে যখন রিকনসিলিয়েশন করব, এবং এই ইনফরমেশন গুলোর উপর বেস করে কিন্তু কুইকবুকস আসলে সে প্লাস মাইনাস করে হিসাব করে দেখবে যে তার এখানে যে সমস্ত ট্রানজাকশন গুলো আছে এটা আমার ব্যাংক স্টেটমেন্টের সাথে ম্যাচ করে কিনা। তো আপনার বিগিনিং ব্যালেন্স স্টেটমেন্টের এবং এন্ডিং ব্যালেন্স এগুলোর উপর বেস করে কিন্তু সে এটা ক্যালকুলেশনটা করে আপনাকে একটা রেজাল্ট দিবে যে আপনার রিকনসিলিয়েশন হয়েছে নাকি হয় নাই। তো এখানে এই বিগিনিং ব্যালেন্সের পরিমাণ, এন্ডিং ব্যালেন্সের পরিমাণ এগুলো আমাদের লাগবে ব্যাংক স্টেটমেন্ট থেকে রিকনসিলিয়েশন করার সময়। আর মানে আমি দেখাচ্ছি যে কি কি ইনফরমেশন লাগে, কারণ একটা স্টেটমেন্টে অনেক ধরনের ইনফরমেশন থাকে, অনেক কিছু থাকে। সো তারপর এখানে আমরা এটা দেখব যে আমাদের এখানে কি কি ইনফরমেশন আছে, লাইক এগুলো হচ্ছে আমাদের ট্রানজাকশন লিস্ট। তো এখানে আমাদের যে সমস্ত ট্রানজাকশন হয়েছে সেটা আমাদেরকে এন্ট্রি দিতে হবে। আর বাকি যে জিনিসগুলো আছে এগুলো আমাদের প্রয়োজন নাই, এখানে আপনার বিভিন্ন কথাবার্তা আছে অনেক, ঠিক আছে, অনেক কিছু আছে, এত কিছু আমাদের দরকার নেই। তো মূলত আপনার ট্রানজাকশন গুলো লাগবে আপনার ডিপোজিট, ক্রেডিট, আপনার উইথড্রলস, ডেবিট, আপনার ওই পার্টিকুলার পিরিয়ডের যে বিগিনিং ব্যালেন্স, এন্ডিং ব্যালেন্স, আপনার ডেট, ঠিক আছে, এই সমস্ত ইনফরমেশন গুলা আমাদের রিকনসিলিয়েশন করার সময় লাগবে। তো এটা হচ্ছে মূলত একটু স্টাডি করা যে আপনি যখন রিকনসিলিয়েশনটা করবেন তো স্টেটমেন্টটা নিয়ে সাথে সাথে মানে কাজে নেমে পড়বেন না, স্টেটমেন্টটা নিয়ে আগে দেখবেন যে সবকিছু ঠিক আছে কিনা। তো এখানে আমার যদি স্টেটমেন্টটা করতে হয় তো কুইকবুকসে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাংক ফিড যেটা আছে, মানে আপনার ব্যাংকে অ্যাকাউন্টে যে ট্রানজাকশন গুলো আছে, তো ওটা আমার কুইকবুকস অ্যাকাউন্টে নিয়ে আসতে হবে, এই অনলাইন অ্যাকাউন্টে নিয়ে আসতে হবে। তো এর ক্ষেত্রে আমরা যেটা করব, এই ব্যাংক ফিড গুলা আমার যদি কুইকবুকস অ্যাকাউন্টে নিয়ে আসতে হয়, সেই ক্ষেত্রে আমার যে নেভিগেশন প্যানেল আছে, নেভিগেশন প্যানেল থেকে আমি ব্যাংকিং, এখান থেকে ব্যাংকিং এ যাব, বা ব্যাংকিং এ ক্লিক করলেও হয়। তো এখানে আসলে যেটা হচ্ছে যে এখানে আমার যেটা হচ্ছে অটোমেট ইনকাম এন্ড এক্সপেন্স ট্র্যাকিং, এখানে আমার ব্যাংক অ্যাকাউন্টটা করতে হবে, ব্যাংকের যে ট্রানজাকশন গুলো আছে সেটা আমি এই কুইকবুকস এ নিয়ে আসতে চাইলে আমার দুইটার যে কোনো একটা ওয়েতে আমি এটা করতে পারি। এখানে তারা মোটামুটি বলতেছে যে এটা বেনিফিট কি হচ্ছে না হচ্ছে, আপনি এই ট্রানজাকশন গুলো কুইকবুকস আনলে কি হবে না হবে, হ্যাঁ, তার সুবিধা কি, আপনার তার সুবিধা ফাংশন নিয়ে এখানে আলোচনা হচ্ছে।
সো আমি এটা স্কিপ করতেছি। বাট যেটা এখানে মূল বিষয় সেটা হচ্ছে আমার ট্রানজাকশন গুলা বা ব্যাংকে ফিডের যে সমস্ত ট্রানজাকশন গুলো আছে সেটা যদি আমি কুইকবুকসে নিয়ে আসতে চাই আমার এই অনলাইন অ্যাকাউন্টে, সো এটা কিভাবে করা যায়, ঠিক আছে, কিভাবে করা যায়। তো আমার ব্যাংক স্টেটমেন্টে যে সমস্ত ট্রানজাকশন গুলো আছে বা ব্যাংক অ্যাকাউন্টে যে সমস্ত ট্রানজাকশন গুলো আছে সেটা আমি কুইকবুকসে দুই ভাবে নিয়ে আসতে পারি, দুইটার যে কোনো একটা আমাকে ফলো করতে হবে। একটা হচ্ছে আমার কানেক্ট অ্যাকাউন্ট অপশন। সো এটা হচ্ছে আমার যদি ব্যাংক অ্যাকাউন্টের সাথে কুইকবুকস অ্যাকাউন্টের একটা লাইভ কানেকশন আমি দিয়ে দিই যে এটার সাথে এটা একটা লাইভ কানেকশন হবে। সো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি যে সমস্ত ট্রানজাকশন গুলা যখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে হচ্ছে এগুলো অটোমেটিক আপনার কুইকবুকস অ্যাকাউন্টে চলে আসবে। আপনাকে তখন আর এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না বা বাড়তি কোনো কাজও করতে হবে না। এটা হচ্ছে একমাত্র তখনই যদি আপনার এই কুইকবুকস অ্যাকাউন্টের সাথে ব্যাংক অ্যাকাউন্টের একটা লাইভ কানেকশন থাকে। ঠিক আছে? একটা লাইভ কানেকশন যদি থাকে, যদি অনলাইনে একটা কানেকশন এস্টাবলিশ করে দেন, তো সেই ক্ষেত্রে আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টের সাথে কুইকবুকস অ্যাকাউন্টের ট্রানজাকশন গুলো অটোমেটিক চলে আসবে। এটা হচ্ছে আমাদের সেট কানেক্ট অ্যাকাউন্ট অপশন। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লাইভ কানেকশন। আর যদি যদি না করতে চায়, অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট এগুলো করতে চায় না, অনেক ক্ষেত্রে সেটা আপলোড ম্যানুয়ালি আপলোড করতে চায়, কারণ দেখা যাচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে কানেক্ট করলে আহ, অনেক কিছু চলে আসে। ঠিক আছে, অনেক কিছুই চলে আসে, অনেক ইনফরমেশন চলে আসে যেটা পরবর্তীতে ফিল্টার করতে হয় রিকনসিলিয়েশন করার সময়। তো সেই ক্ষেত্রে বা অনেকে কনফিডেন্সিয়ালিটি বিভিন্ন পারপোজে এটা করতে চায় না, কানেক্ট করতে চায় না। তো সেই ক্ষেত্রে যেটা সেকেন্ড অপশন সেটা হচ্ছে আপনার এই ট্রানজাকশন গুলো ম্যানুয়ালি আপনার কুইকবুকসে অ্যাড করতে হয়, ম্যানুয়ালি অ্যাড করতে হয়। ঠিক আছে, কোনো লাইভ কানেকশন নাই, জিনিসটা আপনাকে এই স্টেটমেন্টটা দেখে আমরা ম্যানুয়ালি ইনফরমেশনটা কুইকবুকসে অ্যাড করে দিব যে আসলে কি কি দরকার। তো এটা হচ্ছে আমাদের আপলোড ট্রানজাকশন। তা আপনাদের তো আপনাদের এখানে আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপলোড ট্রানজাকশন আমি দেখাবো, কানেক্ট অ্যাকাউন্ট আমি দেখাচ্ছি না। কানেক্ট অ্যাকাউন্ট করতে হলে অনেক কিছু লাগে। আমাদের বাংলাদেশের সমস্ত ব্যাংকে কুইকবুকস অ্যালাউ করে না। বিশেষ করে যেগুলা এমএনসি ব্যাংক আছে, ফরেন ব্যাংক আছে, এগুলা সে অ্যালাউ করে, বাট সব ব্যাংক সে অ্যালাউ করে না। আবার অ্যালাউ করলেও এখানে আপনার একটা প্রসেস আছে, আপনার অ্যাকাউন্টের যে ব্যাংক অ্যাকাউন্টের অথরিটি আছে তার একটা পারমিশন লাগবে, আপনার একটা কনসেন্ট লাগবে। ঠিক আছে, বিভিন্ন মানে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, এটা অনেক মানে মোটামুটি সময় লাগবে এটা এস্টাবলিশ করতে হলে। তো এখানে আমি যেটা করতেছি সেটা হচ্ছে ম্যানুয়ালি আপলোড করব আমার ব্যাংক স্টেটমেন্ট থেকে যে সমস্ত ইনফরমেশন গুলো আছে সেটা আমার কুইকবুকস অ্যাকাউন্টে। তো এই ক্ষেত্রে আমি এখানে আপলোড ট্রানজাকশন যে অপশনটা আছে আমি এখানে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে কিছু জিনিস আমি স্কিপ করে গেছি। তো এখানে যেটা হচ্ছে আপনার যদি ব্যাংক রিকনসিলিয়েশন করতে হয়, সেটা হচ্ছে প্রথম স্টেপ ছিল যে আমার চেক করা যে চেক দ্য ব্যাংক অ্যাকাউন্ট ইন দ্য সিওএ। আমি যেটা রিকনসিলিয়েশন করতে চাচ্ছি সেটা আমার চার্ট অফ অ্যাকাউন্টে আছে কিনা এটা একটু চেক করা। তো সেই ক্ষেত্রে আমি আমার ব্যাংক স্টেটমেন্টে গেছিলাম, তারপর মোটামুটি ডেসক্রাইব দিতে দিতে আমি ফিডের ওদিকে চলে গেছি ব্যাংকে। তো এখানে আমরা দেখবো যে হ্যাঁ, এটা ব্যাংকের নাম হচ্ছে ওয়েলস ফার্গো। ঠিক আছে, তো আমি এখানে দেখি যে আমার যে কুইকবুকস অ্যাকাউন্ট বা হুবহু যে ওয়েলস ফার্গো থাকতে হবে এরকম না, মানে এটা কোন নামে আছে, মানে বটম লাইন হচ্ছে যে এই অ্যাকাউন্টটা আমার এখানে আছে কিনা, ঠিক আছে, কুইকবুকসে আছে কিনা, হ্যাঁ এটা আমাকে এনশিওর করতে হবে। তো আমি আমার এটা আছে কিনা কোত্থেকে বুঝতে পারবো সেটা হচ্ছে আমার চার্ট অফ অ্যাকাউন্ট। তো এখানে আমি আমার যে অ্যাকাউন্টিং নেভিগেশন প্যানেল, তো এখান থেকে আমি চার্ট অফ অ্যাকাউন্টে আসবো এবং চার্ট অফ অ্যাকাউন্টে আসলে এটা আমার প্রথমে দেখা যাচ্ছে যে আমার একটা ওয়েলস ফার্গো অ্যাকাউন্ট আছে আমার চার্ট অফ অ্যাকাউন্টে। তো এখানে আর কোনো আমার ঝামেলা নাই, এটা এটা দিয়ে আমি কাজ করব যেহেতু আমার অলরেডি অ্যাড করা আছে। আর যদি অ্যাড করা না থাকতো, যদি অ্যাড করা না থাকতো আহ, সেই ক্ষেত্রে আমাকে এটা একটা ম্যানুয়ালি অ্যাড করে নিতে হতো আমার কুইকবুকসে। তো তখন আমাকে এটা নিউ অপশনে গিয়ে এটা আমার তখন অ্যাড করে নিতে হতো ব্যাংক অ্যাকাউন্ট থেকে। তো এখানে আমার যেহেতু আগে থেকে অ্যাড করা আছে ওয়েলস ফার্গো চেকিং অ্যাকাউন্ট, তো আমি আর এখানে কিছু করতেছি না, আমার স্টেপ 1 ইজ কমপ্লিট। স্টেপ 2 তে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার বিগিনিং ব্যালেন্সটা কুইকবুকসে দেওয়া আছে কিনা সেটা আমি একটু দেখে নিব।
তো এটা হচ্ছে আমার স্টেপ 2, যে আমার বিগিনিং ব্যালেন্সটা আমার কুইক বুকসে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে এখানে এটা আমার অ্যাড করা আছে কিনা। তো বিগিনিং ব্যালেন্সটা আমি কোত্থেকে পাবো, এটা আমার ব্যাংক স্টেটমেন্টে দেওয়া আছে। ঠিক আছে, আমরা অ্যাক্টিভিটি সামারি যেখানে ছিলাম, সো এখানে আমার অ্যাক্টিভিটি সামারিতে তার ওল পিরিয়ডের মানে ওই স্টেটমেন্টের পিরিয়ডের একটা সামারি দেওয়া আছে, যেখানে আমার এটা বিগিনিং ব্যালেন্স কত এবং এটা কখন থেকে শুরু হচ্ছে, পিরিয়ডটা স্টার্ট হচ্ছে কবে থেকে, এখানে আমার ডিপোজিট কতটুকু আছে, উইথড্রল কতটুকু আছে এবং এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড তার ব্যালেন্সটা কত। সো এই ইনফরমেশন গুলো আমার এখানে আছে। ঠিক আছে, অ্যাক্টিভিটি সামারিতে। সো এখান থেকে আমার যেটা আপাতত এখন দরকার, ঠিক আছে, যেটা আপাতত এখন দরকার সেটা হচ্ছে আমার বিগিনিং ব্যালেন্সটা আমাকে দেখতে হবে যে আমার এই চার্ট অফ অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টে এটা আছে কিনা। ঠিক আছে, এটা অ্যাড করা আছে কিনা, যদি থাকে ভেরি গুড, না থাকলে এটা আমাকে অ্যাড করতে হবে। সো এখানে বিগিনিং ব্যালেন্সের পরিমাণ হচ্ছে $250। সো আমি একটু চেক করে দেখি। স্যার বিগিনিং ব্যালেন্স 5/1 এটা দেখা কি জানেন? সরি, বিগিনিং ব্যালেন্স 5/1 এটা এরকম একটা লেখা আছে স্ল্যাশ দিয়ে। আচ্ছা এটা হচ্ছে বিগিনিং ব্যালেন্স অন। ঠিক আছে, বিগিনিং ব্যালেন্স অন 5/1, 5 হচ্ছে আপনার মান্থ আর স্ল্যাশ দিয়ে 1 হচ্ছে আপনার ডেট। ঠিক আছে, সো এটা হচ্ছে 1 মে। ঠিক আছে, আপনার মে মাসের 1 তারিখে আপনার বিগিনিং ব্যালেন্সের পরিমাণ হচ্ছে $250। তো সো আমি এটা চেক করার জন্য যেটা করব সেটা হচ্ছে আমার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে কুইক বুকসে, সো আমি এখান থেকে অ্যাকাউন্ট হিস্টোরিতে আসব। সো অ্যাকাউন্ট হিস্টোরিতে এসে আমার এই ব্যাংক অ্যাকাউন্টে ওয়েলস ফার্গো অ্যাকাউন্ট হিস্টোরিতে এসে আমি একটু দেখি যে আমার ওপেনিং ব্যালেন্স নামের $250 দিয়ে কিছু আছে কিনা। আচ্ছা, সো আমি দেখতে পাচ্ছি না আমার এখানে কিছু নাই। তো ওপেনিং ব্যালেন্স $250 নামের কোনো উই ইকুয়াল ব্যালেন্সের কিছু নাই। তারপর দেখি এখানে ওপেনিং ব্যালেন্স নাই। তো এখানে এটা দেওয়া হয় নাই, তো এটা আসলে দেওয়া হয় নাই। ঠিক আছে, আমি তারপর আপনাদের দেখালাম যে এটা আসলে কিভাবে আইডেন্টিফাই করবেন যে এটা আসলে অ্যাড করা আছে কি না। সো এটা মানে আপনাদের যখন এই চেকিং ওয়েলস ফার্গো চেকিং অ্যাকাউন্টে অ্যাড করছিলাম, তো সেখানে কিন্তু আমাদের অপশনটা ছিল নিচের দিকে যে আপনার বিগিনিং ব্যালেন্স এবং বিগিনিং ডেট অপশনটা কিন্তু ছিল। সো আমি বিগিনিং ডেট দিছিলাম বাট বিগিনিং ব্যালেন্স ওখানে আমি কিছু দিইনি। হ্যাঁ, সো জিনিসটা কিন্তু আমার মনে আছে। তারপরও আপনাদেরকে এখানে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যখন কাজ করবেন, তো ক্লায়েন্টের তো আপনারা তো তখন করবেন না, ক্লায়েন্ট তখন করবে। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করলেও করতে পারেন, বাট অনেক সময় ক্লায়েন্ট এগুলো কেয়ার করে না, ওরা এগুলো ডোন্ট বদার অ্যাবাউট দিস। তো ওদেরকে তেমন একটা আজ করে লাভও হয় না। তো সেই ক্ষেত্রে আপনারা চার্ট অফ অ্যাকাউন্টের ভিতরে ঢুকে দেখবেন যে আপনার ওই পিরিয়ডের ব্যালেন্সটা এবং ওপেনিং ব্যালেন্স নামের কোনো ডেসক্রিপশন আছে কিনা। যদি থাকে সেই ক্ষেত্রে ইটস অ্যাডেড, আর যদি না থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ঠিক আছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে এটা একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিয়ে অ্যাড করতে হবে। তো আমার কেসে আমি এটা ইচ্ছা করে অ্যাড করি নাই, করলে ভালো হইতো, জিনিসটা তখন টোটাল প্রসেসটা স্মুথলি যেত। বাট যেটা হচ্ছে যে রিয়েল লাইফে আপনার সবকিছু একটু উলটপালট হয়। ঠিক আছে, যখন মার্কেট প্লেসে কাজ করবেন দেখবেন যে আপনি উলটপালট নিয়েই কাজ করতেছেন। তো সেই ক্ষেত্রে আমার যদি এই ধরনের কেস আসে, তো ক্লায়েন্ট যদি ওপেনিং ব্যালেন্সটা অ্যাড না করে থাকে, তো আমি তখন কোত্থেকে অ্যাড করব। ঠিক আছে, কিভাবে অ্যাড করা যায়, যেমন আমার এই কেসে দেখা যাচ্ছে যে আমার কিন্তু এখন ওপেনিং ব্যালেন্স অ্যাড করা নাই। তো আমি এখন কোত্থেকে অ্যাড করব, কারণ আমার এটা হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স। আমি যদি এখান থেকে এডিটে যাই, দেখি তো এখন ওপেনিং ব্যালেন্স অ্যাড করা যায় কিনা। ঠিক আছে, এখন কিন্তু অ্যাড করা যাবে না, এখন ব্যালেন্স অ্যাড করার কোনো অপশনই নেই। ঠিক আছে, প্রথম দিকে ছিল বাট এখন নেই। সো এখন এটা কিভাবে অ্যাড করা যায়, তো কিভাবে অ্যাড করা যায় এখানে যাওয়ার আগে আসলে কোনটা উচিত, ঠিক আছে, কোনটা পারফেক্ট, আমার কি এভাবে অ্যাডজাস্টিং এন্ট্রি দিয়ে জিনিসটা অ্যাড করাটা কি ভালো, নাকি যখন আমি অ্যাকাউন্ট ওপেন করব তখনই আমার এটা করে নেওয়া ভালো, তো কোনটা পারফেক্ট, হুইচ ওয়ান ইজ পারফেক্ট। তো এখানে যেটা হচ্ছে যে আপনি যখন অ্যাকাউন্ট ওপেন করে নিয়ে আসবেন, তখন যদি এটা অ্যাড করে নেন তো জিনিসটা তখন মানে স্মুথলি হয়, টোটাল জিনিসটা তখন একেবারে এক টানে কাজটা হয়ে যায়। তখন আর আলাদা করে অ্যাডজাস্টিং এন্ট্রি দিয়ে এটা অ্যাড করার কোনো
প্রয়োজন পড়ে না। তো এটা হচ্ছে রাইট ওয়ে, যখন আপনি অ্যাকাউন্টে অ্যাড করবেন তখনই আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখে আপনার ওপেনিং ব্যালেন্সটা ওখানে দিয়ে দিবেন। বাট এখন এখন আমার কেসে যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমার এখানে ওপেনিং ব্যালেন্স $250 অ্যাড করা নাই। তো আমি এখন যেটা করব, ঠিক আছে, আমি এখন একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিব। আমি আমার জার্নালে যাই। সো আমি আমার জার্নালে যাচ্ছি কুইক রেট থেকে, এবং এখানে আমি যেটা করব এই $250 যেটা আছে, আচ্ছা আমার একটু ডেটটা দেখা দরকার। এটা হচ্ছে মের 1, পিরিয়ড হচ্ছে মনে হয় 2010। তো আমি 2010 দিব না, আমি এটা সো এখানে ব্যাপার হচ্ছে যে আপনি এখানে মান্থ আর ডেটটা হচ্ছে মুখ্য জিনিস, মেইন ফোকাস পয়েন্ট, বাট ইয়ারটা অতটা ফোকাস না। ইয়ার আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে, ইয়ার আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন, বাট মান্থ এবং ডেটটা হচ্ছে আসল জিনিস, এটা সেম রাখতে হবে। সো আমি এটা মে মাসের 1, আমি এটা 2010 না, আমি এটা ধরেন 2019 দিই। সো আমি মে মাসের 1 তারিখ 2019, ওকে। সো আমি যেটা করতেছি $250 এটা ওপেনিং ব্যালেন্স আমার এই ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করব। সো আমার যেটা হচ্ছে চেকিংটাকে আমি ডেবিট করে দিব $250। এখানে ডেসক্রিপশন দিই টু অ্যাড ওপেনিং ব্যালেন্স, আর এখানে এটাকে আমি আমার ওনার্স ইকুইটি হিসেবে দেখাই ক্রেডিটটাকে। এখানে আমি এটাকে ওপেনিং ব্যালেন্স ইকুইটি, ওকে। ওপেনিং ব্যালেন্স ইকুইটি ওনার্স ইকুইটি অ্যাকাউন্ট নিলাম $250 সেম অ্যামাউন্ট। সো এটা হচ্ছে আমার বিগিনিং ব্যালেন্স এই স্টেটমেন্টে। সো এটাকে আমি এখন এই অ্যাডজাস্টিং এন্ট্রি দিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতেছি। সো এটা হচ্ছে আমার ডেটটা হবে ওই যে স্টেটমেন্টের বিগিনিং ব্যালেন্সের যে ডেট আছে, দিস ওয়ান, এটা আমাকে দিতে হবে। তো এটা হচ্ছে 2019-এর মের 1 তারিখ আমার ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট, এবং আমার ওনার্স ইকুইটি যেটা ওপেনিং ব্যালেন্স ইকুইটি সেটাকে আমি ক্রেডিট করলাম, ক্রেডিট করে 250 ওকে। তো আমি এটাকে সেভ করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার জার্নাল এন্ট্রি, এটা আমার অ্যাডজাস্টিং এন্ট্রি দিয়ে দিলাম। এখানে এখন আমি যদি যাই আমার ব্যাংক অ্যাকাউন্টের, এখন আমি একটু চেক করে দেখি এখানে আমার 250 দিয়ে কোনো ট্রানজাকশন আছে কিনা। এই যে আছে। তো এটা হচ্ছে আমার $250 টু এড ওপেনিং ব্যালেন্স, এটা আমার এখানে অ্যাড করে ফেলছি জার্নাল এন্ট্রির মাধ্যমে মায়ের 1 তারিখ 2019-এ। সো এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। প্রথম স্টেপে আপনি চেক করে নেবেন যে আপনার অ্যাকাউন্টে আছে কিনা, সেকেন্ড স্টেপে দেখবেন আপনার ওপেনিং ব্যালেন্স এন্ট্রি দেওয়া আছে কিনা, না দেওয়া থাকলে দিয়ে দিতে হবে। সো এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। সো আমি এটা ছিল না, আমি এটা অ্যাড করে দিলাম জার্নালের মাধ্যমে। থার্ড স্টেপে এসে আমি যেটা করব সেটা হচ্ছে যে অ্যাড দ্য ব্যাংক ট্রানজাকশনস, ঠিক আছে। তো আমার কুইকবুকসে যে ব্যাংক ট্রানজাকশন গুলো আছে সেগুলো আমি অ্যাড করব। তো এখানে যেটা দেখাচ্ছিলাম যে আমার দুইটা ওয়ে আছে ব্যাংক ট্রানজাকশন গুলো কুইকবুকস অ্যাড করার। একটা হচ্ছে আমি চাইলে একটা লাইভ কানেকশন এস্টাবলিশ করতে পারি, তো সেই ক্ষেত্রে আমার অটোমেটিক ট্রানজাকশন গুলা কুইকবুকসে অ্যাড হয়ে যাবে, যখনই ওটা ব্যাংকে হিট করবে সাথে সাথে অ্যাড হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে আমাকে ম্যানুয়ালি চাইলে আমি ইনফরমেশন গুলা কুইকবুকসে অ্যাড করতে পারি। সো সেটা হচ্ছে আপলোড ট্রানজাকশন অপশন। সো আমি আপনাদেরকে যেটা দেখাবো আজকে সেটা হচ্ছে আপলোড ট্রানজাকশনটা। সো আমি আপলোড ট্রানজাকশনে ক্লিক করলে ব্রিং ইউর ইনফো ইনটু কুইকবুকস, এখন আমার যে ট্রানজাকশন গুলো আছে সেগুলো এখন আমি আমার কুইকবুকসে নিয়ে আসবো। এই ক্ষেত্রে যেটা করতে হচ্ছে, এখানেও তারা ওই দুইটা ইনফরমেশন দেখাচ্ছে যে আপনি চাইলে এটা ম্যানুয়ালি আপলোড করতে পারেন। সেটা হচ্ছে গেট ইউর ইনফো ফ্রম ইউর ব্যাংক, দিস ওয়ান ইজ কল্ড ম্যানুয়ালি আপলোড। আর আরেকটা হচ্ছে যদি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে একটা কানেকশন এস্টাবলিশ করতে চান, তো সেটা হচ্ছে সিকিউরলি কানেক্ট ইউর ব্যাংক। এটা আমি করতেছি না, সো আমি যেটা করতেছি ম্যানুয়ালি আপলোড করব। সেই ক্ষেত্রে গেট ইউর ইনফো ফ্রম ইউর ব্যাংক, এখানে তারা যেটা বলতেছে ওপেন আ নিউ ট্যাব and sign in to your bank, download transactions, CSV, QFX, QBO, OFX or TXT format only. সো এখানে আমার ট্রানজেকশনের
ফরম্যাট গুলা বলে দেওয়া হচ্ছে কুইকবুকস যে সে কোন কোন ফরম্যাট অ্যাকসেপ্ট করে। এটা কি আমার সিএসভি নাকি কিউএফএক্স, ইউবিও, ওএফএক্স অর টিএক্সটি, এই পাঁচটার যে কোনো একটা হতে হবে। আর এটা পিডিএফ এ যেরকম আছে, পিডিএফ এ দিলে এটা হবে না, এটা পিডিএফ এ দিলে সিস্টেম এটা নিবে না, এটা দিলে লাভ নেই। আমাকে এটা যেটা করতে হবে এই পাঁচটার যে কোনো একটা, ঠিক আছে, পাঁচটার যে কোনো একটাতে আমাকে অ্যাড করতে হবে, ব্রাউজ করে আপলোড করতে হবে। তো এটা হচ্ছে সেকেন্ড, এবং থার্ড স্টেপ হচ্ছে ক্লোজ দ্য ট্যাব এন্ড রিটার্ন টু কুইকবুকস। ওকে, সো এখানে আমি এখন সিলেক্ট এ ফাইল টু আপলোড। সো আমি এখন এটা ব্রাউজ করে একটা ফাইল আপলোড করব। কিন্তু কথা হচ্ছে যে এখানে যে স্টেটমেন্টটা আছে এটা আমাকে যে পিডিএফ আছে পিডিএফটাকে এখন আমি কিভাবে সিএসভি তে কনভার্ট করব যেটা আমার ব্রাউজ করে আপলোড করা যাবে, ঠিক আছে। কারণ সমস্ত ফরম্যাট আপনার কুইকবুকসে আপলোড করা যাবে না, কুইকবুকস এই সমস্ত নেবেও না, সে শুধুমাত্র এটা সিএসভি অথবা কিউএফএক্স অথবা কিউবিও, ওএফএক্স অর টিএক্সটি, তো পাঁচটার যে কোনো একটা হলে কিন্তু সে এটা অ্যাকসেপ্ট করবে, বাকিগুলা সে অ্যাকসেপ্ট করবে না। তো এখানে আমার এই যে পিডিএফ কপিটা আছে, তো এটাকে আমার যেটা করতে হবে, এটাকে আমার একটা এক্সেলে কনভার্ট করতে হবে। তো আমি এখানে যাচ্ছি। কি তো আমি সাধারণত আপনার গুগলে আপনারা যদি সার্চ করেন, সো আপনারা অনেক ধরনের কনভার্টার পাবেন। আপনার বিভিন্ন ধরনের কনভার্টার আছে, আপনার স্মল পিডিএফ আছে, জ্যামজার আছে, ঠিক আছে, অনেক অনেক কনভার্টার আছে, কনভার্টার অভাব নেই। তো আমি সাধারণত এটা ইউজ করি, এটা খুব ভালো, মোটামুটি এই ফরম্যাটটা আপনার ইউজ করলে আপনার যে ফরম্যাটে আসে সেটা খুব সহজেই কনভার্ট করা যায়। সো আমি এটা লিংকটা আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, কমেন্ট বক্সে অলরেডি দিয়ে দিছি। এখান থেকে আপনারা এটা চাইলে সেভ করে রাখতে পারেন, আপনাদের নোটপ্যাড বা ওয়ার্ডে এটা কপি করে সেভ করে রাখতে পারেন। সো এটা হচ্ছে আমার কনভার্ট পিডিএফ টু এক্সেল, এবং এটা ফ্রি, ঠিক আছে, মানে মূল জিনিস হচ্ছে এটা ফ্রি, এটা এখানে কোনো লিমিট নেই। মাঝে মধ্যে একটু সমস্যা করে, সমস্যা করতে ফ্রি ভার্সন তো এটা কনভার্ট করতে একটু সময় নেয়, বাট এটাই আর কি। সো এটা আপলোড করলাম, এটা কনভার্ট হচ্ছে। ওকে, কনভার্ট অলরেডি হয়ে গেছে, সেটা ডাউনলোড দেই। সো এটা আমার এক্সেলে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, সো এটা হচ্ছে এরকম, এখন এটা এরকম দেখাচ্ছে, যেটা ডিফারেন্ট এই পিডিএফ ভার্সন থেকে, এটা টোটালি আলাদা। এটা আমার টোটাল জিনিসটা এক্সেলে কনভার্ট হয়ে গেছে। বাট এখন আমার যে ফিড গুলা, মানে আমার যে ট্রানজেকশন গুলো আছে সেটা যদি আমার কুইকবুকসে নিতে হয়, তো আমি শুধুমাত্র এই ট্রানজেকশন গুলাতেই আমার ফোকাসটা দিব, ঠিক আছে, এই ট্রানজেকশন গুলাতেই আমার ফোকাসটা দিব। বাকি যে ইনফরমেশন গুলো আছে, ঠিক আছে, এত ইনফরমেশন আমার কোনো দরকার নেই, কিছু দরকারই নেই এগুলা, ঠিক আছে। তো সব ইনফরমেশন আমার দরকার নেই, আমার মূলত যেটা দরকার সেটা হচ্ছে আমার ব্যাংক ট্রানজাকশনস গুলো দরকার, যে এই পার্টিকুলার পিরিয়ডে তার ক্রেডিট কতটুকু হয়েছে, ডেবিট কতটুকু হয়েছে, হ্যাঁ, তার ডিপোজিট, উইথড্রল, সো এই ইনফরমেশন গুলো আমার দরকার। তো আমার এত ইনফরমেশন আমার দরকার নেই। তো আমি আমার ট্রানজাকশন হিস্টরিতে চলে আসব আমার এক্সেল থেকে, এবং এখান থেকে আমার শুধুমাত্র এই ইনফরমেশনটাই দরকার। আমার ট্রানজাকশন হিস্টরিতে তার ডেটটা দরকার, তার এটা কি জন্য হয়েছে সেটা দরকার, ডেসক্রিপশন পার্ট দরকার, অ্যামাউন্টটা দরকার, ক্রেডিট ডেবিট। সো এখানে এটা আমি কপি করে এটা এখানে পেস্ট করে দেই। তো এটা আমার এখানে কপি করে পেস্ট করে দিলাম, এবং সো জিনিসটা আমার এখানে চলে আসলো। বাট এখানে কিছু কাজ এখনো বাকি আছে, কিছু কাজ আমার এখনো বাকি আছে। বাকি বলতে জিনিসটা হচ্ছে আমাকে এটা এখন কুইকবুকসে দিলে হবে না। হবে না এর মূল কারণ এটা না যে এটা এখন এক্সেল ফরম্যাটে আছে, মূল কারণ এটা একটা কারণ যে এটাকে সিএসভি তে কনভার্ট করে দিতে হবে, এক্সেল হলে হবে না। আরেকটা কারণ হচ্ছে যে তাকে জিনিসটা তার মতো করে দিতে হবে, ঠিক আছে, তার মতো করে বলতে আমার যখন কাস্টমার বা সাপ্লায়ারকে আমরা কুইকবুকস আপলোড করছিলাম, তো সেখানে কিন্তু তাদের কুইকবুকস একটা নিজস্ব ফরম্যাট ছিল, যে এখানে ওই ইনফরমেশনটা দিতে হবে, ওই ইনফরমেশনটা দিতে হবে। তো
তো এখানেও কিন্তু আমার কুইকবুকস একটা নিজস্ব ফরম্যাট আছে, এভাবে আমাকে জিনিসগুলো দিতে হবে। তো এখানে আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমার তিনটা ইনফরমেশন দরকার। একটা হচ্ছে ডেট, কখন হয়েছে ট্রানজাকশনটা, একটা হচ্ছে ডেসক্রিপশন কেন হয়েছে, এবং তার অ্যামাউন্টটা দরকার যে কতটুকু পরিমাণ। তো এই ইনফরমেশন তিনটা আমার লাগবে। তো এখানে আমার ডেটটা চলে আসছে, দ্যাট ইজ ফাইন। আর এখানে আমার এটা আমি ডিলিট করে দিতে পারি, এটা আমার লাগবে না, সেটা আমি ডিলিট করে দিলাম। এটা আমি লিখি হেডিং ডেসক্রিপশন, এটা একটু বড় করে দিই। এখানে আমি যেটা দিচ্ছি অ্যামাউন্ট, অ্যামাউন্ট ওকে সমস্যা নেই অ্যামাউন্ট। তো আমি এটা এখন যেটা করব সেটা হচ্ছে আমি জিনিসটা এখন কুইকবুকস এর মতো করে আমি এখন জিনিসটা অ্যারেঞ্জ করব। সো নরমালি এখানে কোনো ইনফরমেশন ডেসক্রিপশনে আপনার যে সমস্ত ইনফরমেশন গুলা থাকে কোনো কিছু বাদ দিবেন না। আপনার হয়তো মনে হইতে পারে আমার তো প্রথম লাইনে যে ইনফরমেশন গুলো আছে দ্যাট ইজ গুড এনাফ, আর সেকেন্ড লাইনে এত ইনফরমেশন না দিলেও তো হয়। সো অনেকেই এখানে মিস্টেক করে, মিস্টেকটা করে মানে আপনাকে ক্লায়েন্ট তখন দেখা যেতে পারে সে রিভিশন দিতে পারে যে আপনার কাজ হয়েছে ঠিকই, বাট সে হয়তো বলতে পারে কাজের শেষে যে তুমি এটা কি আপলোড করছো আমি কিছু বুঝতেছি না, তুমি ইনফরমেশন অনেক ডিলিট করে দিছো, কাজটা আবার করো। ঠিক আছে, তো এরকম ঘটনা ঘটে। তো আমরা আমাদের অত রিস্ক নেওয়ার দরকার নেই, আমরা সবই দিব। তো এভাবে ইনফরমেশন গুলো একটু সাজাবেন। আমার একটা এটা এটা কি জিনিস, 13 মে $2000, এটা আবার কি হয়েছে দেখি। 13 মে 2000 ডিপোজিট। সো এখানে কিন্তু জিনিসটা একেবারে পারফেক্ট হয় না, ঠিক আছে। জিনিসটা আপনারা যেরকম এখানে দেখতেছেন আহ, জিনিসটা কিন্তু অনেক সময় এত পারফেক্ট হয় না। এখানে মোটামুটি ভাবে খুব ভালো অবস্থায় আছে, ঠিক আছে। ফরম্যাটটা অত ভালো অবস্থা না হইলেও মোটামুটি ভাবে ভালো অবস্থায় আছে, কারণ আমি তো কাজ করি, so আমি জানি আসলে কি হয় বা কি। অনেক সময় দেখা যাচ্ছে আপনার মানে একেবারে এই যে এখানে 5 আছে না, হ্যাঁ, তারপর এইখানে স্ল্যাশ গেছে, এইখানে 7 গেছে, হ্যাঁ, তিনটা জিনিস মিলে একটা ডিফারেন্ট সেল হয়ে গেছে, এই ধরনের কেস হয়। ঠিক আছে, সো কম্পারেটিভলি এইখানে যে আউটপুটটা পাইছি দ্যাট ইজ ফার মোর বেটার। ঠিক আছে, অনেক ভালো একটা আউটপুট পাইছি। সো এটা দিয়ে আমরা খুব সহজে কাজ করতে পারতেছি। তো এখানে অনেক সময় সিস্টেমে আপনার দেখা যাচ্ছে যে সবকিছু আসলে একেবারে মন মতো হয় না। তো কিছু করার নেই, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে, কারণ এটা হচ্ছে ফ্রি ভার্সন। আবার কিছু পেড টুল আছে কুইকবুকস এর, আপনার কিউবিও প্রো কানেক্ট বা কি যেন একটা পেড টুল আছে, এটার প্রায় আপনার $290 মতো এটার দাম। এটা দিয়ে পারচেস করলে আপনি তখন এটা খুব সহজে, এটা খুব সফটওয়্যার মানে ওটা একটা আলাদা সফটওয়্যার, ওটা দিয়ে খুব সহজে আপনি এটা কনভার্ট করে নিতে পারবেন। বাট দ্যাট ইজ প্রিটি এক্সপেন্সিভ, বুঝতেই পারতেছেন $290। তো আমি ওখানে যাচ্ছি না, আমি ফ্রি ভার্সনে আছি। সো ফ্রি ভার্সনে তো কিছু তো ঝামেলা আছেই। তো এখানে তো আমার দুইটা অ্যামাউন্ট আছে, একটা হচ্ছে ক্রেডিট একটা ডেবিট। সো ক্রেডিট হচ্ছে আমার ডিপোজিট, ডেবিট হচ্ছে আমার উইথড্রয়াল। তো আমি দুইটাকে এক করে ফেলতে চাচ্ছি, আমি একটাকে মার্জ করে ফেলবো। সো এখানে আমার ডেবিট যে ট্রানজাকশন গুলো আছে এগুলো আমি নেগেটিভ সাইন দিয়ে দিব। এটা আমি নেগেটিভ সাইন দিয়ে দিই, এটা হচ্ছে নেগেটিভ 10, নেগেটিভ 5, 37.35। তো যেগুলো আপনার এক্সপেন্স ট্রানজাকশন বা যেগুলো আপনার উইথড্রল হচ্ছে, মানে এক কথায় যেগুলো আপনার ডেবিট হচ্ছে, সেগুলোকে আমার কিন্তু নেগেটিভ সাইন দিয়ে বুঝাই দিতে হবে যে দিস আর দ্য ডেবিটস। তো সেই ক্ষেত্রে কুইকবুকস ওটাকে সে তখন ওভাবে এটা করবে, ওভাবে এটাকে সে ক্যালকুলেট করবে। তা না হলে সে আপনার যদি কোনো দেখে যে কোনো কিছু নাই, তো ওটাকে কিন্তু সে তখন ক্রেডিট হিসেবে কনসিডার করবে। সো যদি ডেবিট হয় বা যদি এক্সপেন্স হয়, তো সেই ক্ষেত্রে আমরা ভ্যালুর আগে নেগেটিভ দিয়ে বুঝিয়ে দিব কুইকবুকসকে যে এটা হচ্ছে একটা এক্সপেন্স ট্রানজাকশন। তো এটাকে আমি একটা কলামে নিয়ে আসলাম, এবং আমার এখন টোটাল 3টা কলাম হলো। বাট তারপরও এখনো একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমার ডেটটা করতে হবে। এটা 5/7/2019, ইয়ারটা আসে নাই, সো আমি এটা ইয়ারটা দিয়ে দিলাম। এটাকে আমি কপি করি, কপি সেলস 5/13/2019। সো এটার উপরও কিন্তু দেখা যাচ্ছে মার্কেট প্লেসে কাজ আছে।
শুধুমাত্র এটার উপরেই কাজ আছে যে আপনি পিডিএফ যে ব্যাংক স্টেটমেন্ট আছে সেটাকে সিএসভি তে কনভার্ট করে দিবেন। এটার উপরেই কিন্তু অনেক কাজ আছে, কারণ জিনিসটা হচ্ছে যে আপনার অনেক থাকে, ঠিক আছে, অনেক থাকে। এবং সেই ক্ষেত্রে এখানে যেভাবে আপনার ট্রানজেকশন গুলো আছে, এটা কিন্তু রিয়েল কেসে বা মার্কেট প্লেসে কাজ করার সময় এত কম আপনারা পাবেন না, এত কম আপনাকে দিবে না, ঠিক আছে। এখানে কয়টা আছে, কয়টা ট্রানজেকশন। আচ্ছা ভাইয়া, এখানে যে ডেবিট ক্রেডিট যেগুলো লেখছে, আমরা জানি হিসাবের বাম দিকে থাকে ডেবিট আর ডান দিকে থাকে ক্রেডিট। এখানে কি ক্রেডিট হচ্ছে বাম দিকে আর ডেবিট দিকে, এটা আপনার ডেবিট হচ্ছে ডান দিকে? আমেরিকার সিস্টেম, আপনার আমেরিকাতে ওটা ওভাবে না, এটা জার্নাল না, তো এটা জার্নাল না, এটা ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, কারণ ডেবিট ক্রেডিট তো আমরা জানি বাম পাশে ডান পাশে থাকে, এটা না না না, এটা তো আপনার জার্নালে আপনি দিবেন, ঠিক আছে, এটা জার্নাল, এটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের হিসাব। তো এখানে আপনার রিয়েল লাইফে দেখা যাবে যে আপনাকে সে যখন মার্কেট প্লেসে কাজ দিবে, তো এখানে কিন্তু আপনার 6টা ট্রানজাকশন আপনি দেখবেন না, এখানে আপনার ধরে নেন যে 70 থেকে 80টা এমনকি 100টা ট্রানজাকশনও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে যদি 100টা ট্রানজাকশন থাকে, তো তখন দেখবেন যে আপনার মানে অনেক অনেক কাজ, ঠিক আছে, এত সোজা কাজ না। তো এটাকে খুব সহজে স্যার আমাদের এন্ডিং ব্যালেন্সটা কি লাগবে না? সরি স্যার আমাদের এন্ডিং ব্যালেন্সটা কি লাগবে না, মানে ডেইলি ওয়াইজ? হ্যাঁ হ্যাঁ, লাগবে তো, লাগবে, একটু অপেক্ষা করেন দেখবেন। আচ্ছা ঠিক তো আছে। এখানে আমার ইনফরমেশন গুলো আমি কনভার্ট করে ফেললাম একটা এক্সেলে, বাট এখনো কিছু কাজ বাকি আছে। সেটা হচ্ছে এটাকে এখন সিএসভি তে কনভার্ট করে ফেলবো। সিএসভি তে কনভার্ট করতে হলে যেটা করতে হবে, সেটা হচ্ছে আমি ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে চেঞ্জ ফাইল টাইপ, এখান থেকে সিএসভি, ঠিক আছে, কমা ডিলিমিটেড সিএসভি চুজ করে সেভ অ্যাজ। তো এটার নামটা একটু আমি চেঞ্জ করে দিই, ওয়েলস ফার্গো দিয়ে দিই, ওয়েলস ফার্গো ডট সিএসভি। ওকে, সো এটা আমার সেভ হচ্ছে, আমি ডেস্কটপে এটা সেভ করি, ডেস্কটপ। ওকে, সো ওয়েলস ফার্গো ডট সিএসভি। সো সিম্পল প্রসেস, ঠিক আছে, খুবই সিম্পল। সো এখন দেখেন উপর দিকে ওয়েলস ফার্গো ডট সিএসভি, একটু আগে এটা ছিল এক্সেল অ্যাসেটস বা এক্সেল ফরম্যাট, বাট এখন এটাকে আমি সিএসভি তে কনভার্ট করে ফেললাম, এবং এইভাবে আমরা যে কোনো এক্সেল ফাইলকে সিএসভি তে কনভার্ট করে ফেলতে পারবো। বাট এখানে যে জিনিসটা হচ্ছে যে আপনার হয়তো ভার্সনের উপর ডিপেন্ড করে জিনিসটা একটু ডিফারেন্ট হতে পারে, যেমন আমারটা হচ্ছে মেবি 2013, আপনাদের হয়তো 2007 বা ওল্ডার ভার্সন হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের এক্সেলের ওখানে যদি 2007 বা ওল্ডার হয়, তো সেই ক্ষেত্রে ওভাবে জিনিসটা আপনাদের ওখানে আসবে না। আপনারা এক্সেলের উপরে যে এখানে উইন্ডোর এটা থাকে, ওখানে ক্লিক করে সেভ অ্যাজ এ আসবেন, সেভ অ্যাজ এ এসে আপনার এক্সেল 97 টু 2003 এরকম একটা ফরম্যাট আছে, ওখানে ক্লিক করে আপনার একটা উইন্ডো আসবে এরকম, ঠিক আছে, ওখানে সেভ অ্যাজ নিচের দিকে যেটা আসবে ওটা ডাউন অ্যারোতে ক্লিক করে আপনার সিএসভির অনেকগুলা ফাইলের ফরম্যাটের নাম পাবেন, ঠিক আছে, যেমন আপনার ম্যাকিনটোশ আছে একটা, তারপর ডস আছে, আবার কমা ডেলিমিটেড আছে, সিএসভি কমা ডেলিমিটেড। তো ওখানে কিন্তু দেখবেন যে 3 থেকে 4টা ভার্সন আছে সিএসভি। এখানে যেরকম একটা আপনার যদি ভার্সন 2003 বা ওরকম হয়, মানে আদার দেন 2013, তো সেই ক্ষেত্রে ওখানে দেখবেন যে আপনার সিএসভির অনেকগুলো ভার্সন থাকে। সেখান থেকে যেটা চুজ করবেন সেটা হচ্ছে শুধুমাত্র কমা ডিলিমিটেড। ডস বা ম্যাকিনটোশ নিলে কিন্তু হবে না, ওটা ওটা আলাদা জিনিস। তো এটাকে আমি সিএসভি তে কনভার্ট করে ফেললাম, এটা আমার ডেস্কটপে আছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার সেটা রেডি, এটাকে এখন আমি আপলোড করে দিব কুইকবুকসে। সো সিলেক্ট আ ফাইল টু আপলোড, এখান থেকে আমি ব্রাউজে যাই, ডেস্কটপ, ওয়েলস ফার্গো ডট সিএসভি, ফাইলটা চুজ করে নেক্সট। সো এখন সে আমাকে যেটা করতে বলতেছে নেক্সট স্টেপে, সেটা হচ্ছে সিলেক্ট এ কুইকবুকস অ্যাকাউন্ট ফর দ্য ব্যাংক ফাইল ইউ ওয়ান্ট টু আপলোড। যে আপনি এই যে ট্রানজেকশন গুলা বা আপনার যে এই স্টেটমেন্টের ইনফরমেশন গুলা কুইকবুকসে আপনি অ্যাড করতে চাচ্ছেন বা আপলোড করতে চাচ্ছেন, সো এখানে কোথায় যাবে এই ট্রানজেকশন গুলা, এটা কোন অ্যাকাউন্টে যাবে, ঠিক আছে, এই ট্রানজেকশন গুলা তো কোন একটা অ্যাকাউন্টে আমাকে
এন্ট্রি দিতে হবে। তো সেই ক্ষেত্রে এটা কোন অ্যাকাউন্ট, আমার চার্ট অফ অ্যাকাউন্টের কোন অ্যাকাউন্টে? তো ব্যাংক ফাইল হচ্ছে wellsfargo.csv, যেটা একটু আগে আপলোড করলাম। কোথায় যাচ্ছে এটা আমি চুজ করব এখান থেকে। এখানে আমার অনেক অ্যাকাউন্ট আছে, তো আমার সব অ্যাকাউন্ট তো আর চুজ করা যাবে না, যে কোনো একটা চুজ করতে হবে। সেটা হচ্ছে আমার যে ব্যাংক অ্যাকাউন্ট। সো আমার ব্যাংক ফাইলগুলো আমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে। সো আমি ব্যাংক অ্যাকাউন্টটা চুজ করব। ব্যাংক অ্যাকাউন্টটা চুজ করে আমি এটা নেক্সট করে দিই। সেকেন্ড নেক্সট স্টেপে যেটা হচ্ছে ম্যাপ কলাম। সো আমাকে এখন জিনিসটা ম্যাপ করতে হবে যে কোন পার্টিকুলার ইনফরমেশন আমার কোন কলামে যাচ্ছে। ঠিক আছে, কোন পার্টিকুলার ইনফরমেশন আমার কোন কলামে যাচ্ছে। সো আমার তিনটা কলাম ছিল, একটা ছিল আপনার ডেট, একটা ছিল ডেসক্রিপশন, একটা ছিল আপনার অ্যামাউন্ট। তো তিনটা কলামে আমার কোন ইনফরমেশনটা কোথায় যাচ্ছে কুইকবুকসে সেটা আমাকে একটু ম্যাপ করে দিতে হবে। এবং সেই ক্ষেত্রে আপনার নিচের দিকে আসলে ডেট হচ্ছে কলাম 1 ডেট। ঠিক আছে, ফাইন, কলাম 1 ডেটই রাখছি, বাট আমাকে ডেটের ফরম্যাটটা মেনশন করে দিতে হবে। ঠিক আছে, যেমন এখানে বলা হচ্ছে কি ডেট মান্থ ইয়ার। সো আমি যদি এটা স্কিপ করি, আমি যদি এটা ওভারলুক করে এখন নেক্সটে চলে যাই, তো আমার তো ইনফরমেশন গুলো দেওয়া হচ্ছে আপনার মান্থ ডেট ইয়ার হিসাবে। ঠিক আছে, মান্থ ডেট ইয়ার হিসেবে। কিন্তু এখন যদি আমি এটা ডেট মান্থ ইয়ার হিসেবে নেক্সট করে দিই, তাহলে কিন্তু একটা মানে ঝামেলা হবে। ঠিক আছে, বেশ ভালো রকমের একটা ঝামেলা হবে। ইনফরমেশন যাবে ঠিকই, পরে আপলোড করে দেখবো যে এটা আপনার ওই মে হয় নাই, এটা আপনার হয়ে গেছে 5 তারিখ অমুক মাস। ঠিক আছে, তো এটা আমাকে চেঞ্জ করে নিতে হবে, যেভাবে আমি ফরম্যাটে ডেট ফরম্যাটটা নিয়েছিলাম ওটা আমাকে সিলেক্ট করে দিতে হবে, যেটা হচ্ছে মান্থ ডেট ইয়ার। সো এই জিনিসটা খেয়াল রাখবেন, অনেকে এটা ভুলে যায়। ঠিক আছে, যেটা আসলে কি করছিল বা জিনিসটা ইগনোর করে, আর পরবর্তীতে বাই ডিফল্ট ওরা ডেট মান্থ ইয়ারটা রাখে, বাট এটা নেক্সট করে দিলে এটা তখন একটা ঝামেলা হয়। সো এটা চেঞ্জ করে নেবেন। ডেসক্রিপশন পার্ট আমি কোথায় নিচ্ছি, এটা আমার কলাম 2 তে যাচ্ছে ডেসক্রিপশন পার্ট। ঠিক আছে, ওটা কলাম 2 তেই ছিল ডেট ডেসক্রিপশন। আর কলাম 2 তে অ্যামাউন্ট। সো অ্যামাউন্ট আমার কোথায় যাচ্ছে, অ্যামাউন্টটা আমি রাখছিলাম থার্ড কলামে। সো আমি কলাম 3 দিয়ে দিলাম, কলাম 3 যাচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট গোস টু কলাম 3 of my CSV। এবং এখানে আমার ফাইল হ্যাজ অ্যামাউন্টস ইন ওয়ান কলাম। যদি এখানে আমি একটা কলাম করতে পারি অথবা দুইটা কলাম করতে পারি, আমার দুইটাই অপশনই আছে। যেমন আমি যদি ডেবিট ক্রেডিট, ঠিক আছে, আলাদা আলাদা না করে ওভাবেই যদি রাখতে চাই, তো সেই ক্ষেত্রে আমার দুইটা কলাম হবে, টু কলাম সেপারেট পজিটিভ এন্ড নেগেটিভ নাম্বারস। তো সেই ক্ষেত্রে মানি স্পেন্ড ইজ মাই ডেবিট এন্ড মানি রিসিভ ইজ মাই ক্রেডিট। ঠিক আছে, তো এখানে তখন আপনাকে এটা মেনশন করে দিতে হবে যে ডেবিটটা হচ্ছে আমার কলাম 3 তে এবং মানি রিসিভ হচ্ছে আমার কলাম 4 এ। ঠিক আছে, তো যেহেতু আমি একটা কলামই সিস্টেমে আপলোড করছি, তো সিস্টেম এটা ক্যাচ করছে যে আমার এখানে তিনটা কলামে ইনফরমেশনটা আছে। তো আমার এখানে কলাম 4 কোনো অপশন নাই, আমি এটা কলাম 3 রাখতেছি। তো এটা হচ্ছে আমার ডাটা ম্যাচিং করে দেওয়া কুইকবুকস এর সাথে, যে কোথায় কোন ইনফরমেশন গুলো আছে সেটা কোত্থেকে পাবে। আহ, সেটা আমার ডেট, ডেসক্রিপশন, অ্যামাউন্ট, ডেট, কলাম 1 2 3 এই তিনটা কলাম থেকে সেটা নিবে। সো এটাকে আমি এখন নেক্সটে যেটা করব, এখানে আর কিছু আমার করার নেই, এটা আমি এখন নেক্সট করে দিই। এখন যেটা হচ্ছে যে সে আমাকে দেখাচ্ছে প্রিলিমিনারি, যে এখানে আমি ইনফরমেশন গুলা যে আপলোড করতেছি এটা ঠিক আছে কিনা, বা এই ফরম্যাটে আমার সিস্টেমটাতে অ্যাড হচ্ছে কুইকবুকসে, তো এটা সবকিছু ওকে কিনা। তো এখানে সে আমাকে তার একটা ফরম্যাট দেখাচ্ছে। সো এটা ডেট, ডেসক্রিপশন, অ্যামাউন্ট। ঠিক আছে, এটা -200, গুড। হচ্ছে ডেবিট। আচ্ছা, সবকিছু ঠিক আছে। তো এখানে একটু চেক করে নেওয়া আর কি, যে আমার এখানে যে ট্রানজাকশন গুলো আছে সবকিছু ওকে কিনা। কারণ যদি নেক্সট করে দেন তো সিস্টেমে এটা এন্ট্রি হয়ে গেলে আপনার চেঞ্জ যে করা যাবে না তা না, যদি ভুল হয় করা যাবে, বাট ওটারও ঝামেলা আছে। তো আমি এটা যেহেতু সবকিছু ঠিক আছে, এখান থেকে যদি ঠিক না থাকে আমি ব্যাকে যাব, আর যেহেতু সবকিছু ঠিক আছে সো আমি নেক্সটে যাচ্ছি। সো ফাইনালি আমাকে যেটা বলতেছে 6 transactions will be imported, do you want to continue? সো আমার এখানে টোটাল ট্রানজাকশন ছিল 6টা। ঠিক আছে, সো 6টা ট্রানজাকশন আমার ইম্পোর্ট হবে। Do you want to continue? Yes. Next step is to accept your transactions. You are in control of how your bank info goes into QuickBooks.
Transactions only show up in your books after you review and accept them. ওকে, সো আমার এটা কুইকবুকস অ্যাড হচ্ছে, ঠিক আছে, আমার ইনফরমেশন গুলা কুইকবুকস অ্যাড হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি যেটা করব, লেট আস গো তে ক্লিক করে দিলাম। তো লেট আস গো তে ক্লিক করলে যেটা হচ্ছে আমার ব্যাংকিং এর যে এটা ছিল ফরম্যাটটা, এটা চেঞ্জ হয়ে গেছে। ইওর ব্যাংক কানেকশন ইজ অল সেট। আচ্ছা ঠিক আছে, আমার এগুলো দরকার না, আমি এটা ক্যান্সেল করে দিলাম। সো আমার ব্যাংকিং এর যে উইন্ডোটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে এবং এখানে আমার ট্রানজাকশন গুলো চলে আসছে। সো প্রথমে যেটা হচ্ছে, এটা হচ্ছে আমার ওয়েলস ফার্গো চেকিং অ্যাকাউন্ট। সো আপনার যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে তো সেই ক্ষেত্রে আপনি এটা মানে দেখতে পারবেন ডাউন অ্যারোর মাধ্যমে। এবং এখানে আমার এটা হচ্ছে ওয়েলস ফার্গো চেকিং অ্যাকাউন্ট এবং এখানে আমার তার একটা ইনফরমেশন দেওয়া আছে ওয়েলস ফার্গো চেকিং অ্যাকাউন্টের। আর রাইট পাশে আমাদের যেটা হচ্ছে যে একটা ডাউন অ্যারো আছে, বা আমি যদি একটা লাইভ কানেকশন করতে চাই তো সেই ক্ষেত্রে লিংক অ্যাকাউন্টে যাব, কুইকবুকস এর সাথে আমার ব্যাংক অ্যাকাউন্টের একটা লাইভ কানেকশন চাইলে লিংক অ্যাকাউন্টে যাব। আর ডাউন অ্যারোতে ক্লিক করলে যেটা হচ্ছে আপলোড ফ্রম ফাইল। সো আমার যদি আবার আপলোড করতে হয়, আমার এটা হয়তো ভুল হয়ে গেছে, এটা অন্য একটা পিরিয়ডের ইনফরমেশন নিয়ে আসছি, সো আমাকে সবকিছু ডিলিট করে দিয়ে আবার আপলোড করতে হবে, অথবা আমি নেক্সট পিরিয়ডের ইনফরমেশন গুলো আপলোড করতে চাই, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে এটা করতে পারি। এবং একটু নিচের দিকে আসলে এটা হচ্ছে আমার ফর রিভিউ। সো ফর রিভিউ ট্যাব, ক্যাটাগরাইজ ট্যাব এবং এক্সক্লুডেড ট্যাব। সো আমার এখানে 3 ধরনের ট্যাব আছে। ফর রিভিউ ট্যাব হচ্ছে যে আমার যে ট্রানজাকশন গুলো এখন পর্যন্ত রিভিউ করা হয়নি, এটা শুধুমাত্র অ্যাড করা হয়েছে। এখানে আমার তার একটা আপডেট দেওয়া আছে যে এই ধরনের ট্রানজাকশনের সংখ্যা হচ্ছে 6টা। ক্যাটাগরাইজড হচ্ছে এটা যখন রিভিউ হয়ে যাবে, আফটার রিভিউ these transactions will move into categorized option, but that is after review. এখন পর্যন্ত যেহেতু রিভিউ হয়নি সো এটা আমার এমটি, এখানে কিছু নাই। এক্সক্লুডেড যে ট্যাবটা, এটা হচ্ছে আমার যদি কোনো ট্রানজাকশন ডিলিট করতে হয় তো সেই ক্ষেত্রে আমি এক্সক্লুডেড এটা নিয়ে আসবো এবং সেখান থেকে আমি এটা ডিলিটও করে দিতে পারি, এখান থেকে আমি এটা ডিলিটও করে দিতে পারি। তো এখানে যেমন আমার যদি এটা ভুল হয় ইনফরমেশন কোন একটা দিতে, বা আমার রং পিরিয়ডের ইনফরমেশন যদি আমি নিয়ে আসছি এবং আমি যদি এটা এখনো আইডেন্টিফাই করতে পারি, সো এখনো অনেক কিছু ওয়ে আছে, আপনার ওয়ে আউট আছে। তো ধরেন আমার যদি সমস্ত ইনফরমেশন যদি ভুল হয় বা কয়েকটা ভুল হয়েছে, মানে যেটাই হোক না কেন, তো সেই ক্ষেত্রে এগুলো সব সিলেক্ট করবেন। যদি একটা ভুল হয় তো একটা সিলেক্ট করবেন, বা আপনার যদি সবই ভুল হয় তো সেক্ষেত্রে সবই সিলেক্ট করবেন। এবং সবগুলো সিলেক্ট করার পর আপনি এক্সক্লুডে যাবেন। আচ্ছা আমি একটু পানি খেয়ে আসি। আচ্ছা, তো এখানে ছিলাম। তো এটা ছিল যদি আমার কোনো ইনফরমেশন ভুল হয়, ট্রানজাকশন ভুলে যদি এন্ট্রি হয় বা রং অ্যাকাউন্টে এটা এন্ট্রি হয়েছে, এটা ওয়েলস ফার্গোতে না, বা পেপলের ট্রানজাকশন আমি এখানে নিয়ে আসছি, তো মানে এক কথায় যদি আমার এটা ডিলিট করে দিতে হয় তো সেই ক্ষেত্রে আমি এগুলা সিলেক্ট করে ফর রিভিউ থেকে আমি এগুলা এক্সক্লুডেডে নিয়ে যাব। এবং যেহেতু নিয়ে গেছি অলরেডি, তো সেই ক্ষেত্রে আমার এক্সক্লুডেড ট্যাবে আসলে এখানে আমার এই ট্রানজাকশন গুলো চলে আসছে। সো এখান থেকে আমি এটা সবকিছু সিলেক্ট করলে এখানে আমার অপশন দেখাচ্ছে যে আমি কি এটাকে ডিলিট করে দিতে চাই নাকি আনডু করতে চাই। তো সেই ক্ষেত্রে আমি এটা ডিলিট করে দিলে এটা এখান থেকে একেবারে চলে যাবে, গন। এবং সেই ক্ষেত্রে এটা আবার নতুন করে ইনফরমেশন করতে হবে। আর আমি যেহেতু আমি আনডু করি, আমার যেহেতু সবকিছু ঠিক আছে, ওকে। আবার ফরম্যাটে আবার 6টা বুঝিনি, আবার বলেন। লিংক অ্যাকাউন্টে যদি লিংক অ্যাকাউন্ট হচ্ছে
হচ্ছে আপনি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে কুইকবুকস এর একটা লাইভ কানেকশন নিতে চান ওখানে যাবেন। তো এখানে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ট্রানজাকশন গুলাকে ক্যাটাগরাইজ করতে হবে। তো এখানে যদি একটু দেখেন ক্যাটাগরাইজ অর ম্যাচ একটা অপশন আছে। তো এখানে আমাদের সবগুলোই আনক্যাটাগরাইজ অবস্থায় রয়ে গেছে। সো আনক্যাটাগরাইজ জিনিসটা রাখা যাবে না। আপনি যদি রিকনসিলিয়েশন করতে চান আপনাকে সমস্ত ট্রানজাকশন গুলো একটা পার্টিকুলার ভাইয়া তখন তো দেখলাম টাকার ঘরে একটা অ্যামাউন্ট, এখন তো টাকার ঘরে দুইটা দেখা যাচ্ছে। আর কোনোটা ভুল হয়ে গেলে কিভাবে সংশোধন করবো যদি কাইন্ডলি একটু বলতেন। টাকার ঘরে দুইটা এমন মানে বুঝলাম না। তখন তো শুধু অ্যামাউন্ট দিয়ে টাকাগুলো নেগেটিভ আর ও পজিটিভ আচ্ছা দেখাচ্ছিল, এখন তো স্পেন্ড আচ্ছা এটা। আর একটা হচ্ছে কোনো একটা আইটেম যদি ভুল হয়ে যায় তখন এটা কিভাবে সংশোধন করবো, এটা যদি কাইন্ডলি দেখাইতে। আচ্ছা এটা হচ্ছে আপনার স্পেন্ড মানে আপনার যে ডেবিট ট্রানজাকশন গুলো আছে ওরা একটা আলাদা কলাম করে দিছে, আর আপনার ক্রেডিট যেটা রিসিভ ওটাকে সে একটা আলাদা কলাম করে দিছে। এটা এটা সমস্যা না। আর যদি এটা অটোমেটিক হয়ে যাবে। এটা অটোমেটিক হয়ে যাবে। আর যদি আপনার কোনো ট্রানজাকশন ভুল হয় তাহলে যেটা দেখাইলাম ঠিক আছে আপনাকে এটা সিলেক্ট করে এটাকে এক্সক্লুডেড ট্যাবে নিয়ে এটাকে ডিলিট করে দিতে হবে। ঠিক আছে, তারপর আবার ডিলিট ওটাকে আপলোড করে আবার করতে নতুন হবে। করে দিতে হবে। হ্যাঁ তখন কি পুরো সম্পূর্ণ স্টেটমেন্ট আবার কারেকশন করতে হবে? তখন সেই ক্ষেত্রে আপনার যদি একটা সমস্যা হয় একটা ডিলিট করে আবার একটা আপলোড করলেই হবে। আর যদি আপনি সবই একেবারে করতে চান তো সবই সিলেক্ট করে শুধু একটা করে কিভাবে আপলোড করবো ভাই, এটা একটু যদি দেখাই দিন। তখন আপনি একটা সিলেক্ট করবেন। ঠিক আছে, তখন আপনি যে ফরম্যাটে আপলোড করবেন শুধুমাত্র একটা ট্রানজাকশন থাকবে, শুধুমাত্র একটা। ধরেন আপনার এটাতে ভুল হয়েছে শুধুমাত্র এটা নেবেন, বাকিগুলো তখন থাকবে। ঠিক আছে, মানে আপনার যেটাতে সমস্যা শুধুমাত্র ওটাই আপনি নেবেন আর বাকিগুলো নেবেন না। তখন ওইটা কারেকশন করে দিলে অটোমেটিক এখানে চলে আসবে। অটোমেটিক না, আপনাকে ওই প্রসেসের মাধ্যমে নিতে হবে। ঠিক আছে, একটু আগে আমরা যেটা দেখলাম 4টা-5টা স্টেপের মধ্যে দিয়ে এখানে আসতে হবে। তো এখানে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আনক্যাটাগরাইজ। এখানে সবকিছু বাই ডিফল্ট সে রেখে দিছে। আমাদেরকে এটা ক্যাটাগরাইজ করতে হবে, একটা পার্টিকুলার অ্যাকাউন্টে এটাকে ক্যাটাগরাইজ করতে হবে যে এটা আসলে কি জন্য হচ্ছে। আমি যে ট্রানজাকশনটা করতেছি 17ই মে 2019 $125 একটা স্পেন ট্রানজাকশন। সো আসলে এটা কি জন্য হয়েছে, এটা কি কারণে হয়েছে, এটা এটা একটা পার্টিকুলার ক্যাটাগরিতে আমাকে এটা করে দিতে হবে। ঠিক আছে, অ্যাড করে দিতে হবে। তো এখানে যে জিনিসটা হচ্ছে যে এখানে ক্যাটাগরিটা করে দিতে হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এখানে অ্যাকশনে যদি আমি আসি, সো অ্যাকশনে আসলে আমার এখানে সব স্ট্যাটাস দেখা যাচ্ছে অ্যাড অ্যাড। ঠিক আছে, অ্যাড। বাট ব্যাপার হচ্ছে আরেকটা অপশন থাকতে পারে সেটা হচ্ছে ম্যাচ। ঠিক আছে, ম্যাচ। কোন ম্যাচ? এই যে এই ম্যাচ। ঠিক আছে, এই যে এই ম্যাচ। তো এটাও থাকতে পারে অথবা অ্যাডও থাকতে পারে। সো ইট ক্যান বি ইদার অ্যাড অর ইট ক্যান বি ইদার ম্যাচ। দুইটার যে কোনো একটা থাকবে। তো কখন ম্যাচ থাকবে, যেমন অ্যাড তো আমরা দেখতেই পাচ্ছি। তো সেই ক্ষেত্রে অ্যাড মানে হচ্ছে এই ট্রানজাকশনটা এখন আমার কুইকবুকসে অ্যাড হবে। ঠিক আছে, আমি এটাকে অ্যাড করব। তো সেই ক্ষেত্রে আমার 17ই মে 2019 ঠিক আছে, এটা আমার চার্ট অফ অ্যাকাউন্টে নাই। বাট যখন আমি অ্যাড করে দিব তো তখন আমি চার্ট অফ অ্যাকাউন্টে গেলে আপনারা ওটা দেখতে পারবেন যে এটা আমার অ্যাড হয়ে গেছে। সো অ্যাড মানে হচ্ছে অ্যাড, যেটা যোগ করে দেওয়া। কিন্তু ম্যাচ যদি হয় তো সেই ক্ষেত্রে ম্যাচ অপশনটা কখন আসবে সেটা হচ্ছে যখন আপনার একটা আপনি হয়তো 17ই মে 2019-এ এই যে ট্রানজাকশনটা এটা আপনি কুইকবুকসে রেকর্ড করছেন এবং এটা আপনি 17ই মে 2019 খালি রেকর্ডই করেন নাই, এটা আপনি ওই 17ই মে 2019 অথবা তার আগের ডেটে। ঠিক আছে, 17ই মে 2019 অথবা তার আগের ডেটে এটা আপনি মানি পেও করে দিছেন। ঠিক আছে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেড, অলরেডি পেড। কিন্তু শর্ত হচ্ছে এটা হয় ওই ডেট বা তার আগের ডেট হবে, পরের ডেট হইলে হবে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি আপনার কুইকবুকসে ট্রানজাকশনটা রেকর্ড করা থাকে এবং যদি আপনার এই ট্রানজাকশনটা ওই ডেট অথবা তার আগের ডেটে ঠিক আছে তার যদি পেমেন্টটা হয়ে যায়, সো যদি দুইটা কন্ডিশন ম্যাচ করে, দুইটা কন্ডিশন যদি ফিল আপ হয়, তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন আপনার এখানে অ্যাকশনের আন্ডারে আপনার ম্যাচ অপশনটা চলে আসছে। তখন আপনি এটাকে তখন আর অ্যাড করবেন না, তখন এটাকে ম্যাচ করে দিবেন। ম্যাচ করলে যেটা হচ্ছে তখন এই ট্রানজাকশনটা ওইটার সাথে ট্যাগ হয়ে যাবে। ঠিক আছে, এটা তখন আর অ্যাড হবে না। তো
অনেক ক্ষেত্রে অ্যাড করলে যেটা হয় যে আমার হয়তো এই ট্রানজাকশনটা কুইকবুকসে আগে থেকেও ছিল, হ্যাঁ, বাট হয়তো এখানে আমার ডেটের কারণে, ঠিক আছে, আমার হয়তো এটা এখানে ম্যাচ অপশনটা আসতেছে না, কারণ ডেট হতে হবে আমার ঠিক ওই ডেট বা তার আগের ডেট, পরের ডেট হলে হবে না। তো তখন যদি আমি অ্যাড করে ফেলি তো তখন আমার ডাবল এন্ট্রি হবে ওই ট্রানজাকশনে, তখন আমার দুইবার দেখাবে চার্ট অফ অ্যাকাউন্টে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তখন আমার কিন্তু রেজাল্টটা প্রপার হবে না। তো এই ক্ষেত্রে যদি আমাদের রেকর্ড করা থাকে কুইকবুকসে, যে আমরা যদি দেখি যে এই ট্রানজাকশনটা তো আমার কুইকবুকসে রেকর্ড করা আছে, তো সেই ক্ষেত্রে এটা অ্যাড করব না, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ম্যাচ করব। ঠিক আছে, তখন আমাদেরকে ম্যাচ করতে হবে, কারণ যদি অ্যাড করি, সো অ্যাড মানে কিন্তু এটা তখন আমার ওই পার্টিকুলার অ্যাকাউন্টে অ্যাড হবে, এবং সমস্যা হচ্ছে এই ট্রানজাকশনটা আমার অ্যাড করাই ছিল, তো তখন আমার কিন্তু ডাবল ট্রানজাকশন হয়ে যাবে, ডাবল এন্ট্রি পড়বে, তো তখন আমার অ্যাকাউন্ট রেজাল্ট অ্যাকুরেট হবে না। তো এটা হচ্ছে আমাদের ম্যাচ অপশন, যদি থাকে আপনার কুইকবুকসে রেকর্ড করা তখন পাবেন, তা না হলে এটা আসবে না। আর ওই ডেটের একটা ব্যাপার আছে, ঠিক আছে, ডেটটা আমার হয় ওই ডেট অথবা তার আগের ডেট। স্যার অ্যামাউন্ট তো সেম হতে হবে। অফকোর্স অ্যামাউন্ট তো সেম হতেই হবে, ঠিক আছে, অ্যামাউন্ট সেম হতে হবে এবং আপনার ডেটটা হয় ওই ডেট অথবা তার আগের ডেট, ঠিক আছে। তো এখানে এখন আপনার যেটা আমি করব সেটা হচ্ছে, যেহেতু আমার এখানে কোনো ট্রানজাকশন ওভাবে ক্রিয়েট করা হয়নি, সো এখানে আমাকে এটা ম্যানুয়ালি অ্যাড করতে হবে। তো ম্যানুয়ালি অ্যাড করতে হলে আমি এখানে ক্লিক করলে হবে না, এখানে ক্লিক করলে হয়ে যাবে, ইট উইল বি ডান। কিন্তু সমস্যা হচ্ছে এটা তখন আনক্যাটাগরাইজ এক্সপেন্স হিসেবে অ্যাড হবে, এবং আনক্যাটাগরাইজ এক্সপেন্স বা আনক্যাটাগরাইজ ইনকাম মানে এনিথিং আনক্যাটাগরাইজ লেভেলে যদি থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার রিকনসিলিয়েশন হবে না, সেটা রিকনসিলিয়েশন করতে দিবে না। তো আমার যদি রিকনসিলিয়েশন করতে হয়, আমাকে এটা একটা পার্টিকুলার ক্যাটাগরিতে চুজ করতে হবে, একটা পার্টিকুলার অ্যাকাউন্টে নিতে হবে। আমি 17 মে 2019-এ যে $125 খরচ করছি, এটা কি আমার অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, নাকি এটা আমার ইউটিলিটিস এক্সপেন্স, নাকি এটা আমার ইন্স্যুরেন্স এক্সপেন্স, না কি, ঠিক আছে, এটা আমার একটা পার্টিকুলার অ্যাকাউন্টে সিলেক্ট করে দিতে হবে, ওইটা রাখা যাবে না, আনক্যাটাগরাইজ এই ধরনের ভেগ কোনো কিছু রাখা যাবে না। তো সেই ক্ষেত্রে এখন আপনারা যদি মার্কেট প্লেসে কাজ করেন, হ্যাঁ, তো এটা আসলে আপনারা কিভাবে বুঝবেন, এটা বুঝার ওয়ে কি, ঠিক আছে, এটা বুঝার ওয়ে কি? তো এটা বুঝার উপায় হচ্ছে যে যদি দেখেন যে এরকম 6-7টা ট্রানজাকশন আছে, এটা খুব সোজা, এটা আপনারা একটু মার্কেট প্লেস, এটা একটু গুগলে সার্চ টার্চ করবেন, পেয়ে যাবেন, ঠিক আছে। যেমন ধরেন আমেরিকান টেলিমেডিসিন, তো আমি এখানে, আচ্ছা এটা কি আমেরিকান টেলিমেডিসিন, ওকে। তো আমেরিকান টেলিমেডিসিন আর কি কি কথা আছে একটু দেখি। তার নাম্বার, এত নাম্বার আমার দরকার নেই, আমার খালি একটা পার্টির নাম চলে আসে আমেরিকান টেলিমেডিসিন, আমি একটু সার্চ দেখি আমেরিকান টেলিমেডিসিন, হোয়াট ইজ ইট। আমেরিকান টেলিমেডিসিন দিয়ে যেটা আসতেছে এখানে, established in 1993 is a non-profit organization whose goal is to promote access to medical care for consumers and health professionals via telecommunications technology. Acha. Whose goal is to promote access to medical care for consumers and health professionals via telecommunication technology. আচ্ছা, তো জিনিসটা হচ্ছে অনেকটা আপনার, আমি যেটা বুঝতেছি, আপনি ওই মোবাইলের মাধ্যমে আপনি ডাক্তারের সাথে পেশেন্টদের একটা করে দাও, একটা কানেকশন করে দাও, যাতে তারা হেলথ কেয়ারটা নিতে পারে, মেডিকেল কেয়ার সার্ভিসটা নিতে পারে। তো আমি এটাকে করতে পারি, আমি এটাকে লিগ্যাল আর প্রফেশনাল ফি হিসেবে অ্যাড করে নিতে পারি। তো যদি এ ধরনের 6 থেকে 7টা ট্রানজাকশন হয় বা 10টা ট্রানজাকশন হয়, সেই ক্ষেত্রে আপনি একটু রিসার্চ করে দেখবেন যে এটা কি ধরনের ট্রানজাকশন বা কেন হয়েছে, এবং তারপর এটা সাথে সাথে ক্লায়েন্টকে এটা আবার এন্ট্রি দিয়ে দিবেন না, এটা আপনি একটা আলাদা এক্সেল ফাইলে গিয়ে আপনি এটা করেন, একটা ফাইল করেন, একটা ডকুমেন্ট করেন, যেখানে আপনার ডেট থাকতেছে, ডেসক্রিপশন থাকতেছে, অ্যামাউন্ট থাকতেছে, এবং আপনার থাকতেছে আপনার প্রপোজড অ্যাকাউন্ট, ঠিক আছে। প্রপোজড কেন, কারণ এটা এখনো ফাইনাল হয়নি, আপনি জাস্ট একটা রিসার্চ করে আইডিয়া করতেছেন যে ক্লায়েন্ট মনে হয় এই কারণে হয়তো সেই খরচটা করছে, বা তার পারপোজটা হয়তো এটা ছিল, বাট হয়তো রিয়েলিটিতে এটা ডিফারেন্টও হতে পারে। তো সেই ক্ষেত্রে ওই পার্টিকুলার ট্রানজাকশনের ডেটটা দিবেন, ডেসক্রিপশন যেটা আছে উল্লেখ সেটা দিবেন, অ্যামাউন্টটা দিবেন, দিয়ে তাকে এটা বলে দিবেন যে আমি এটা এখানে দিতে চাচ্ছি, তোমার কমেন্ট কি, হোয়াট ইজ ইওর কমেন্ট। হ্যাঁ,
তো এটা হচ্ছে যদি দেখেন যে আপনার ট্রানজেকশনের পরিমাণ কম হয়, লাইক ধরেন 7 8 10 15 20 সর্বোচ্চ 20টা। বাট কি করবেন যখন আপনার ট্রানজেকশন হবে 100 200, ঠিক আছে, ঠিক আছে, তখন কি করবেন? 100 200টা রিসার্চ করতে করতে তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে। তো এক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন যে তোমার যে এখানে ট্রানজেকশন গুলো আছে এটা তুমি আমাকে একটু হিন্ট দাও যে এটা কেন হয়েছে, এই ধরনের কিছু। যেমন তোমার রেভিনিউ দেখা যাচ্ছে, সো রেভিনিউ ডিপোজিট ডিপোজিট বলতে তোমার এখানে কি হচ্ছে। সো এটা এই ধরনের কিছু হিন্ট চাবেন তার কাছে যে একটা গাইডলাইন দাও যে কোন ধরনের ট্রানজেকশন আমি যখন এই ধরনের কিওয়ার্ড গুলো দেখবো। যেমন আমি দেখলাম যে আমেরিকান টেলিমেডিসিন আছে বা ইফ বাই ফোন আছে। সো এই ধরনের যখন একটা কিওয়ার্ড দেখবো তখন আমি কোন ধরনের এটাকে ক্যাটাগরি করবো ট্রানজেকশনটাকে। তো ক্লায়েন্টের কাছে তখন এটা জিজ্ঞাসা করবেন এবং ক্লায়েন্ট এটা বলে দিবে, সমস্যা নেই। ক্লায়েন্ট এটা বলে দেয়। সো এটা স্বাভাবিক ব্যাপার, কারণ আপনি তো আসলে বুঝতে পারবেন না, সে আপনার হাজার হাজার মাইল দূরে আছে, তো সে কি জন্য এটা করছে। আমরা অ্যাসিউম করতে পারি এটা প্রফেশনাল ফি, বাট অন্য কোনো কারণও হইতে পারে। তো আলটিমেটলি জিনিসটা ইনপুট দেওয়ার আগে তার কাছ থেকে জিজ্ঞাসা করে নিবেন, কারণ পরবর্তীতে এটা ইনপুট দিয়ে চেঞ্জ করাটা ডিফিকাল্ট। সো ইনপুট দেওয়ার আগে এটা তার কাছ থেকে ফাইনাল করে নেবেন। তো আমি আর অ্যাড এ ক্লিক করতেছি না, কারণ আনক্যাটাগরাইজ হিসেবে তখন অ্যাড হয়ে যাবে। সো আমি অ্যাড ছাড়া আর বাকি যে কোনো জায়গায় আমি চুজ করতে পারি। তো আমি এটা এখানে আসলাম এবং এখানে আমার এই ট্রানজাকশনটা একটু বড় হয়ে গেছে। সো আমার ট্রানজাকশন টাইপ হচ্ছে এটা এক্সপেন্স, যেহেতু এটা স্পেন্ট, সো ট্রানজাকশন টাইপ এক্সপেন্স। আর এখানে কি কি আছে, ওয়ার চেক অর এক্সপেন্স, আমি এটা এক্সপেন্সে রাখতেছি। কাস্টমার অথবা সাপ্লায়ার, যে আমার এখানে পেই কে। সো আমার এখানে পেই হচ্ছে আমেরিকান টেলিমেডিসিন। আমি তাকে আমেরিকান টেলিমেডিসিন, টেলিমেডিসিন হবে এখানে, আমেরিকান টেলিমেডিসিন টেলিমেডিসিন, এখন ঠিক আছে। অ্যাড সাপ্লায়ার, ওকে সেভ। তো এখানে আমি আমেরিকান টেলিমেডিসিনকে আমার পে হিসেবে অ্যাড করে নিলাম। ক্যাটাগরি আনক্যাটাগরাইজ তো ছিল, এটাকে আনক্যাটাগরাইজ রাখা যাবে না, এটাকে আমি লেটস সে এখানে আমি প্রফেশনাল ফি দিতে ইচ্ছুক করছি। আমি প্রফেশনাল ফি নিচ্ছি, লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি। কাস্টমার আর প্রজেক্ট, এখানে কাস্টমার প্রজেক্ট আমি কিছু দিচ্ছি না। ট্যাক্স, ট্যাক্সের ব্যাপারটা ক্লায়েন্টের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন যে তোমার এই পার্টিকুলার ট্রানজাকশনে কোনো ট্যাক্স ছিল কিনা। ঠিক আছে, অনেক সময় থাকে অনেক সময় থাকে না, অনেক সময় ক্লায়েন্ট এটা বদারও করে না, আবার কিছু কিছু ক্লায়েন্ট আছে খুব ভালো এগুলো করে। তো এখানে আমরা কোনো রিস্ক নিব না, ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নেব যে তোমার এই ব্যাংক স্টেটমেন্টে যে সমস্ত ট্রানজাকশন গুলো আছে সবখানেই কি তোমার ট্যাক্স আছে কিনা, থাকলে কত। তো লেটস সে আমার এই ট্রানজাকশনে হয়তো পারচেজ ট্যাক্স আছে 5%, তো আমি পারচেজ ট্যাক্স নিলাম। এটাকে এখন আমি ডিফল্ট হিসেবে নিতে চাচ্ছি কিনা, নো, আমি ডিফল্ট হিসেবে নিব না, তো আমি 5%ই নিলাম। এটাকে আমি এখন অ্যাড করে দিই। তো এটা হচ্ছে আমার ফর রিভিউ থেকে 6টা থেকে একটা কমে গেল, ফর রিভিউতে এখন 5টা ট্রানজাকশন। আমি নেক্সটে আসি। এটা হচ্ছে ইফ বাই ফোন। সো ইফ বাই ফোন এটা কি জিনিস? ইফ বাই ফোন, ইফ বাই ফোন এটা হচ্ছে, এটা কি জিনিস? ইফ বাই ফোন অ্যাড, ইফ বাই ফোন অ্যাড, আচ্ছা আচ্ছা কল, আচ্ছা এটা কোন একটা অ্যাড, অ্যাডভার্টাইজমেন্ট হয়তো হইতে পারে কল রিলেটেড, যেরকম আমাদের বাংলা লিংকের বা গ্রামীণ ফোনে যেরকম দেখা যায়। তো ওই ধরনের কোন একটা সাবস্ক্রিপশন হয়তো হতে পারে বা অ্যাড হতে পারে। সো আমি এখানে অ্যাড নিতে চাই, ইফ বাই ফোন সাপ্লায়ার সেভ। আমি এটাকে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স হিসেবে অ্যাড করি, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। স্যার স্যার কোশ্চেন ছিল একটা। বলেন স্যার ওই ফাইন্ড ম্যাচ ট্রান্সফার এগুলো কোন সময় কোনগুলা যদি দেখাই দিতেন। ফাইন্ড ম্যাচ হচ্ছে যদি আপনার দেখেন যে আপনার এই ধরনের ট্রানজাকশন একটা হইছে, ঠিক আছে, আপনার 137.35,
ঠিক আছে? এই ধরনের একটা মানে আপনি হয়তো মনে করতে পারতেছেন যে এই ধরনের একটা ট্রানজাকশন আপনার হইছে, বাট এখানে সে শো করতেছে না। তো সেই ক্ষেত্রে আপনি তখন ফাইন্ড ম্যাচ অপশনটা দিয়ে একটা সার্চ করতে পারেন যে এই পার্টিকুলার ভ্যালুর কোনো ট্রানজাকশন আমার কুইকবুকসে আছে কিনা। রেকর্ড অ্যাজ ট্রান্সফার, যদি আপনার এটা ট্রান্সফার হয় যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে বা কোনো একটা ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে, তো তখন এটা আপনার রেকর্ড অ্যাজ ট্রান্সফার অপশনটা দিবেন। আর যদি এটা ক্রেডিট কার্ড পেমেন্ট হয়ে থাকে, যদি আপনার এটা ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট হয় ইনস্টেড অফ ব্যাংক অ্যাকাউন্ট, তো সেই ক্ষেত্রে আপনি রেকর্ড অ্যাজ ক্রেডিট পেমেন্ট অপশন দিতে পারেন। তো এটা হচ্ছিল আমার ইফ বাই ফোন। নেক্সট হচ্ছে আমার ডিপোজিট, এটা পরিমাণটা একটু বেশি, প্রায় $2000। এটাকে আমি ধরেন আমি এটাকে সেলস ইনকাম হিসেবে অ্যাড করতে যাচ্ছি। সো সেলস ইনকাম $2000 আমার কাস্টমার এটা ডিপোজিট করছে। যদি কিছু বলা নাই, খালি ডিপোজিট বলা আছে, এটা বোঝাও যাচ্ছে না যে এটা কি ওনার ডিপোজিট করছে নাকি কাস্টমার ডিপোজিট করছে। তো আমি অ্যাসিউম করে নিচ্ছি আমার কাস্টমার। তো ধরে নিলাম ম্যাডাম কোক, এটা হচ্ছে সেলস 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 ইনকাম। ট্যাক্স নেন 5% সেলস ট্যাক্স নিলাম, নো, এটাকে ডিফল্ট হিসেবে রাখবো না, এটাকে আমি অ্যাড করে দিই। তো আমার আরো 3টা ট্রানজাকশন আছে, আরো 3টা ট্রানজাকশন অ্যাড করতে হবে। এটা হচ্ছে, আচ্ছা এটা কি জিনিস, এটার নামও তো পড়া যাইতেছে না, এটা সার্চ করে দেখি কি অবস্থা এটা। এটা হচ্ছে, এটা কি জার্নাল আর্টিকেল, বিজনেস জার্নাল অফ হিসপ্যানিক, আচ্ছা বিজনেস জার্নাল অফ হিসপ্যানিক রিসার্চ। আচ্ছা ঠিক আছে, এটা আচ্ছা ন্যাশনাল সোসাইটি অফ হিসপ্যানিক এমবিএস, আচ্ছা আচ্ছা এটা, আচ্ছা মনে হয় কোনো জার্নাল আর্টিকেল বা এই ধরনের কিছু একটা হবে। সো আমি এটাকে সাবস্ক্রিপশন প্যাকেজের আন্ডারে দিয়ে দিই $5। সো এটা হচ্ছে ট্রানজাকশন টাইপ এক্সপেন্স, এবং এখানে আমি অ্যাড নিউতে যাই, এটা দিলাম সাপ্লায়ার সেভ। এখানে আমি চুজ করতেছি সাবস্ক্রিপশন, ঠিক আছে? তো এই আর্টিকেলটার আমার সাবস্ক্রিপশন আছে, প্রতি মাসে এটা আমাকে সে চার্জ করে $5 করে। সো আমি এটা সাবস্ক্রিপশন প্যাকেজে নিচ্ছি। ট্যাক্স, জিরো রেটেড ট্যাক্স, নো, দিয়ে আমি এটাকে অ্যাড করে দিই। এখানে স্প্লিট আর একটা অপশন আছে। সো স্প্লিট অপশনটা হচ্ছে যে আমাদের যদি ট্রানজাকশনটা ডিফারেন্ট হয়, যে এটা কোনো সিঙ্গেল ট্রানজাকশন না, লাইক ধরেন এখানে আমার অ্যামাউন্ট হচ্ছে কত, $15। সো এটা যদি ডিফারেন্ট হয়, যে $15 যে ট্রানজাকশনটা, এটা আমার আরেকটা ট্রানজাকশনের সাথে এটার একটা ভাগ আছে বা সম্পর্ক আছে, তো সেই ক্ষেত্রে তখন এই পার্শিয়াল যে অ্যামাউন্টটা, এটাকে তখন আমি স্প্লিট করে নিতে পারি, ওই ট্রানজাকশনের সাথে ট্যাগ করে নিতে পারি। তো এটা হচ্ছে যদি আপনি দেখেন যে আপনার ওই ধরনের কোনো মাল্টিপল সেট থাকে, ঠিক আছে, যে আমার একটা ট্রানজাকশনে মাল্টিপল ভাগ আছে, তো তখন আপনি এটাকে রেকর্ড করার জন্য আপনার স্প্লিট অপশনটা ইউজ করতে পারেন। তো এখানে এটা হচ্ছে ফটো সার্চ, ফটো সার্চটা এটা একটু সার্চ করে দেখা দরকার, ফটো সার্চ কি জিনিস, ফটো সার্চ, ওকে ফটো সার্চ হচ্ছে, এটা কি জিনিস, এটা হচ্ছে স্টক ফটোগ্রাফি কোম্পানি ফাউন্ডেড, the company sells royalty free right manage photography illustration video footage। আচ্ছা ঠিক আছে, এরা ছবি টবি বিক্রি করে, রয়্যালটি ফ্রি ছবি বিক্রি করে। রয়্যালটি ফ্রি ছবি দিয়ে ডান্টা হেলথ কি করে, কি করতে পারে, আমার মনে হয় অ্যাডভার্টাইজমেন্ট পারপোজ হয়তো ইউজ করে, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট পারপোজ হয়তো হবে। সো আমি এটাকে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হিসেবে নিচ্ছি। সাপ্লায়ার কাস্টমার হচ্ছে ফটো সার্চ, অ্যাড, সেভ, এটাকে আমি নিচ্ছি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। আর ট্যাক্স হচ্ছে আমি এটাকে জিরো রেটেড ট্যাক্সও দিতে পারি, সমস্যা নেই, এটাকে আমি অ্যাড করে দিই। আর একটা হচ্ছে আমার এটা লাস্ট ট্রানজাকশন, এটা হচ্ছে আমার $200 চেকিং কার্ড পারচেজ আমেরিকান টেলিমেডিসিন, আচ্ছা আমেরিকান টেলিমেডিসিন আবার আসছে। সো আমি এটাকে প্রথমে যেটা করছিলাম প্রফেশনাল ফি হিসেবে আমি এটাকে অ্যাড করে দিই, যেহেতু আমেরিকান টেলিমেডিসিন আগে একবার অ্যাড করা হয়েছে। সেখানে কি আমি কোনো ট্যাক্স দিছিলাম, মনে তো করতেছে না।
আচ্ছা, পারচেজটা 5% দিলাম। তো এটাকে আমি লিগ্যাল এন্ড প্রফেশনাল ফি হিসেবে দিচ্ছি। আমেরিকান টেলিমেডিসিন। আমেরিকান টেলিমেডিসিন আগেও একটা ছিল, প্রথম দিকে ছিল। সো ওখানে আমি এটা লিগ্যাল এন্ড প্রফেশনাল দিছিলাম। সো এটাকে আমি এখন লিগ্যাল এন্ড প্রফেশনাল হিসেবেই দিচ্ছি। সো এটাকে আমি এখন অ্যাড করে দিই। সো এটা হচ্ছে আমার এখন সবকিছু ট্রানজাকশন যেটা ছিল সেটা আমার ফর রিভিউ থেকে এটাকে আমি ক্যাটাগরাইজ করে ফেলছি। ক্যাটাগরাইজ বলতে একটা পার্টিকুলার অ্যাকাউন্ট আমি এটা ট্রানজাকশনটার সাথে অ্যাটাচ করে দিছি। এটা আপনার কি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স পারপোজে হচ্ছে, নাকি এটা প্রফেশনাল ফি হচ্ছে, নাকি এটা সাবস্ক্রিপশন, কি ঠিক এটা সেলস বা অন্য কিছু। তো এটাকে আপনি একটা পার্টিকুলার অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলে এটাকে তখন আমরা আর ফর রিভিউ ট্যাবে পাবো না। এটা এখন আমার ক্যাটাগরি হয়ে গেছে। সো আমি যদি ক্যাটাগরাইজ ট্যাবে যাই, সো এখানে আপনি দেখতে পারবেন যে আমার এই ট্রানজাকশন গুলো এখন এই ট্যাবে চলে আসছে, ক্যাটাগরাইজ ট্যাবে চলে আসছে, এবং এটা আর আমার ফর রিভিউতে নাই। তো এখান থেকে এখন যেটা করব, ঠিক আছে, এখন যেটা করব এটা হচ্ছে আমার ছিল ই নেক্সট স্টেপ ছিল এটা অ্যাট দ্য ব্যাংক ট্রানজাকশন ইনটু কিউবি, এটা ছিল থার্ড ফোর স্টেপে যেটা করতে হবে আমার এটা ক্যাটাগরাইজ করতে হবে, এটা টান। সো নেক্সট স্টেপে যেটা করব সেটা হচ্ছে এবার রিকনসিলিয়েশনে যাব ডিরেক্ট। সো এটা আমার রিকনসিলিয়েশনের আগের স্টেপ, প্রি স্টেপ। সো আমার এটা শেষ। তো এখন আমি এটা রিকনসিলিয়েশন করব, বাট এখন আমি একটা ব্রেক নিচ্ছি, 20 মিনিটসের একটা ব্রেক নিচ্ছি। আপনারা ব্রেক টাইমের পর চলে আসবেন সবাই। স্যার হুম। স্যার আমি তো দূরে থাকি স্যার, গ্রামের মধ্যে। আমি কি স্যার লিভ নিতে পারি? কেন জি স্যার। কেন গ্রামে থাকলে কি সমস্যা? স্যার হচ্ছে এই ইয়েগুলো বন্ধ হয়ে যায় স্যার 10টার দিকে। কি বন্ধ হয়ে ট্রান্সপোর্ট যায় বুঝলাম না। ট্রান্সপোর্ট বন্ধ হয়ে যায় স্যার। ট্রান্সপোর্ট বন্ধ হয়ে যায় কেন? জি আপনি স্যার। ক্লাস করতেছেন কোত্থেকে? স্যার আমি ক্লাস করতেছি হচ্ছে মানে আমি যেখানে থাকি